হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, মন দিয়ে পড়াশোনাটাও করছো। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা বায়োলজির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, দ্যাট ইজ সার্কুলেটরি সিস্টেম, যেটা বাংলাতে বলা হয় সংবহন তন্ত্র। ওকে, এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম সালোক সংশ্লেষ আর শ্বসন, এই জায়গাটা আমরা পড়েছিলাম। তার আগে আমরা পড়েছিলাম পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র, তার আগে পুষ্টি আর ভিটামিনস পড়েছিলাম। আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম বা সংবহন তন্ত্র। এই তন্ত্র কি? আমরা যে খাদ্য খাচ্ছি, যে খাবারটা আমরা খাচ্ছি, আমাদের সেটা পরিপাক হচ্ছে শরীরে, তারপরে ক্ষুদ্রান্ত থেকে শোষণ হচ্ছে। তাহলে এই যে শোষণ হচ্ছে, শোষণটা রক্তের সঙ্গে খাদ্যটা বা খাদ্য রসটা মিশে যাচ্ছে, দিয়ে কলাকোষে যাচ্ছে। আবার রক্ত কি করছে? ফুসফুস থেকে অক্সিজেনকে নিয়ে কলাকোষে পৌঁছে দিচ্ছে। কলাকোষে যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হচ্ছে তাকে নিয়ে এসে আবার ফুসফুসে ছেড়ে দিচ্ছে এবং সেটা বাইরে নিঃশ্বাস হিসেবে বেরিয়ে যাচ্ছে। এই যে প্রক্রিয়াটা চলছে, এই যে পরিবহনের প্রক্রিয়াটা চলছে, খাদ্য রসকে পরিবহন করছে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডকে পরিবহন করছে, ঠিক একইভাবে যেটা আমাদের শরীরে ঘটে অর্থাৎ প্রাণীদেহে ঘটে, এই ঘটনাটা জীবদেহেও ঘটে। জীবদেহে একটু অন্যরকম। কি রকম না, জীবদেহ সালোক সংশ্লেষে উদ্ভিদ দেহ সালোক সংশ্লেষে সক্ষম, ফটোসিনথেসিস করে। ফটোসিনথেসিসের জন্য দরকার কি? জল। উদ্ভিদ কি করে? মূল রোম দিয়ে জলটাকে শোষণ করে, মাটির জলটাকে, তারপর সেটাকে বয়ে নিয়ে যায় পাতায়। পাতাতে তৈরি খাদ্যটাকে আবার কেউ না কেউ বয়ে নিয়ে উদ্ভিদের সারা শরীরে ছড়িয়ে দেয়, তাই না? তো এই যে ঘটনাটা ঘটছে, এই যে বয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে, সেটাকেই আমরা বলছি সংবহন তন্ত্র। বা এই যে বয়ে নিয়ে যাওয়ার ঘটনার জন্য যে যে অঙ্গগুলো দায়ী বা যে যে অঙ্গগুলো সহযোগিতা করছে তাদেরকে একসঙ্গে আমরা বলছি সংবহন তন্ত্র। উদ্ভিদ দেহে সংবহন তন্ত্র আলাদা, প্রাণী দেহে সংবহন তন্ত্র আলাদা। উদ্ভিদ দেহে বেসিক্যালি জল সংবহন তন্ত্রের মাধ্যম হিসেবে কাজ করে। উদ্ভিদ দেহে তো আর রক্ত থাকে না কিংবা লসিকা থাকে না। তোমরা কখনো দেখেছো কি উদ্ভিদ দেহকে বা উদ্ভিদকে যদি আমরা কাটি, গাছকে যদি আমরা কাটি, সেখানে রক্ত পাবো কি? আমরা কি পাবো? জল পাবো। এখানেও দুটো কলার কথা আমরা জানবো উদ্ভিদ দেহের ক্ষেত্রে। একটার নাম হচ্ছে জাইলেম আর একটার নাম হচ্ছে ফ্লোয়েম। এরা কি করে? মূলত এই যে ট্রান্সপোর্টেশন সিস্টেম বা কন্ডাকশন সিস্টেম বলা হচ্ছে বা ট্রান্সলোকেশন সিস্টেম বলা হচ্ছে উদ্ভিদ দেহের ক্ষেত্রে, এটাতে সহযোগিতা করে এই জাইলেম আর ফ্লোয়েম। প্রাণী দেহে ঠিক একইভাবে ঘটনাটা একই, কিন্তু সাহায্যকারী অঙ্গগুলো আলাদা। যেমন ধরো আমাদের যে সাহায্যকারী অঙ্গ সেটা হচ্ছে একটা রক্তবাহ, যেটাকে আমরা বলি ধমনী, শিরা, এবং সেটা আরো ছোট ছোট জালকের মতো অংশে বিশিষ্ট অংশে ভাগ হয়ে গেছে, যেটাকে আমরা বলছি রক্ত জালক। আর মেজর যে পোর্শনটা রয়েছে সেটা আমাদের হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের কাজ কি? আমাদের শরীরে রক্ত সঞ্চালনটাকে বা রক্তকে বিভিন্ন কলাকোষে পাম্প করে পৌঁছে দেওয়া আর পাম্প করে ডেকে নিয়ে আসা, অর্থাৎ দূষিত রক্ত কলাকোষ থেকে নিয়ে আসা, নিয়ে এসে ফুসফুসে পাঠিয়ে দেওয়া, ফুসফুস থেকে বিশুদ্ধ রক্তটাকে নিয়ে এসে মহাধমনী পথে চারিদিকে ছড়িয়ে দেওয়া। এটাই হচ্ছে হৃৎপিণ্ডের কাজ। তাই হৃৎপিণ্ড মানুষ যখন জন্মগ্রহণ করেন অর্থাৎ ভ্রূণ অবস্থায় থাকে, তখন থেকে হৃৎপিণ্ডের এই যে ছান্দিক গতি, স্পন্দন, এটা চলতে থাকে আপ টু মৃত্যু পর্যন্ত। তো চলো আজকে আমরা সেটাই দেখবো, দ্যাট ইজ সার্কুলেশন সিস্টেম উদ্ভিদদের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে, যাকে আমরা বলছি সংবহন। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে আমাদের পুরো ফুসফুস থেকে শুরু করে হৃৎপিণ্ড, তার মধ্যে যে রক্ত আসছে, দূষিত আর বিশুদ্ধ রক্তের যে আদান প্রদান হচ্ছে, সেই জায়গাটা এখানে দেওয়া আছে। পালমোনারি সংবহন, যেটা হচ্ছে এই রক্ত জালক রয়েছে ফুসফুসের চারিদিকে, সেই জালক কি করে? যখন আমরা প্রশ্বাস নিচ্ছি বা শ্বাস নিচ্ছি, সেখান থেকে অক্সিজেনটাকে এই জালকগুলো কালেক্ট করে। আবার ওরা কি করে? ফুসফুসে কার্বন ডাই অক্সাইডটাকে ফিরিয়ে দেয়। সেটা কি করে? নিয়ে আসে কোথায়? হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ড সারা শরীরে পাম্প করে ছড়িয়ে দিচ্ছে। হৃৎপিণ্ডের কাজ হচ্ছে পাম্প করে ছড়িয়ে দেওয়া। আর কলাকোষে যে রক্তটা যাচ্ছে গিয়ে বিপাকে সহযোগিতা করছে, বিপাকের কারণে রক্তটা দূষিত হয়ে যাচ্ছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে যাচ্ছে। আর যখনই কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি দূষিত রক্ত। সেই দূষিত রক্ত হৃৎপিণ্ড টেনে নিচ্ছে, হৃৎপিণ্ড টেনে নিচ্ছে, ফুসফুসীয় ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড টেনে নিচ্ছে। টেনে কি করছে? ওকে
এতে ফুসফুসে পাঠিয়ে দিচ্ছে। ফুসফুসে পাঠিয়ে যখন বিশুদ্ধ হচ্ছে, বিশুদ্ধ হওয়ার পর ফুসফুসীয় শিরা মাধ্যমে হৃৎপিণ্ডে আবার ফিরে আসছে, দিয়ে মহাধমনী বা অ্যাওর্টার মধ্য দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এই হচ্ছে আমাদের শরীরের কাহিনী। একে একে করে চলো আমরা দেখে নিই। প্রথমে দেখবো আমরা সংজ্ঞা, অর্থাৎ সংবহন তন্ত্র কাকে বলে বা কি জিনিসটা। সংবহন তন্ত্র বেসিক্যালি যে পদ্ধতিতে জীবদেহের সর্বত্র সুনির্দিষ্ট পথে তরল মাধ্যমে খাদ্যরস ও অক্সিজেন, হরমোন ইত্যাদি পরিবাহিত হয় এবং বিভিন্ন কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড, বর্জ্য পদার্থ বিশেষ অঙ্গসমূহে প্রেরিত হয়, তাকে সংবহন বলা হচ্ছে। আর এই সংবহনের কাজে যে অঙ্গগুলি সাহায্য করে তাদেরকে একত্রে সংবহন তন্ত্র বলা হচ্ছে। সংবহনের জন্য কি কি প্রয়োজন? সংবহনের জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে শ্বসন, অর্থাৎ অক্সিজেনের দরকার রয়েছে। অক্সিজেনের দরকার রয়েছে, কোষে শ্বসন প্রক্রিয়া চলতে হবে, রেসপিরেশনটা হতে হবে, আমাদের শ্বাস প্রশ্বাস ক্রিয়াটা চলতে হবে। শ্বাস নেওয়া বা প্রশ্বাস নেওয়া, নিঃশ্বাস ছাড়া এই কাজটা কিন্তু হতে হবে, আদারওয়াইজ সংবহন কিন্তু হবে না। দ্বিতীয়ত পুষ্টি। পুষ্টি মানে আমরা যে খাদ্যটা খাচ্ছি সেটা আমাদের পাকস্থলিতে হোক, মুখবিবরে হোক কিংবা ক্ষুদ্রান্তে হোক পাচিত হচ্ছে। পাচিত হওয়ার পর খাদ্য রস তৈরি হচ্ছে, সেটা তো বয়ে নিয়ে যাবে রক্ত। তাহলে সেটা যদি না থাকে তাহলে রক্ত কাকে নিয়ে যাবে? তাহলে পুষ্টির দরকার আছে। হরমোন আছে, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়াকলাপ বা কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক সমন্বয়কারী হিসেবে আমরা এই যে হরমোনটাকে পাচ্ছি, এটাকেও বয়ে নিয়ে যাচ্ছে রক্ত। রেচন হতে হবে। কি হতে হবে? রেচন হতে হবে, অর্থাৎ কলাকোষে যখন একটা কোনো কিছুকে পোড়ানো হচ্ছে সেখানে দূষিত পদার্থ তৈরি হচ্ছে, তো সেই দূষিত পদার্থকে জলে দ্রবীভূত করে সেটাকে শরীরের বাইরে বের করে দিতে হবে। আইদার সেটা হয় ঘাম হিসাবে বাইরে বের করতে হবে, আদারওয়াইজ মূত্র হিসেবে বের করতে হবে, তাই না? তাহলে এই রেচনটা ঘটতে হবে। সঞ্চয়। সঞ্চয় মানে আমাদের শরীরে যে খাদ্যরস যাচ্ছে সেটা তো তৎক্ষণাৎ এনার্জিতে পরিণত হচ্ছে যতটা প্রয়োজন, বাকি যে অংশটা আমাদের শরীরে থেকে যাচ্ছে, তাহলে সেই সঞ্চয় কোথায় হবে, কিভাবে হবে, তাও কিন্তু সংবহন সেটাকে রেগুলেট করে। রোগ প্রতিরোধ ক্ষমতা। সংবহনের প্রয়োজনীয়তা হিসেবে রোগ প্রতিরোধ ক্ষমতা কেন? কারণ সংবহন খাদ্যরসকে কলাকোষে পৌঁছে দেয়, খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তিকে রাসায়নিক শক্তি বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। ফলে কি হচ্ছে? আমাদের দৈনন্দিন কার্যকলাপগুলো আমরা করতে পারছি। হ্যাঁ কিনা ভালো করে বুঝে দেখো। তাহলে যখনই আমরা খাদ্যগুলো খাচ্ছি, সেটা ভিটামিনস হোক, মিনারেলস হোক কিংবা যে কোনো এসেনশিয়াল মিনারেলস হোক, সেগুলো আমাদের শরীরের ইমিউনকে বুস্ট করছে, ইমিউন সিস্টেমকে স্ট্রং করছে। তাহলে সেটাকে স্ট্রং করতে গেলে সংবহনটা তো দরকার, তাই না? তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা, সঞ্চয় কাজে, রেচনের ক্ষেত্রে, হরমোন সংবহনের ক্ষেত্রে, পুষ্টির ক্ষেত্রে, শ্বসন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার জন্য? সংবহনের জন্য। আবার সংবহন না থাকলে এই জিনিসগুলো কোনোটাই ঘটবে না, প্রত্যেকের উপর নির্ভরশীল। বোঝা গেল বিষয়টা কি? নেক্সট, পরিবহনের মাধ্যম। আমরা উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ, অর্থাৎ কমপ্লিটলি যদি আমরা বলি জীবদেহের ক্ষেত্রে আমরা যদি পরিবহনের মাধ্যম দেখি, সেখানে দুটো মাধ্যম পাবো আমরা। একটাকে আমরা বলছি জল মাধ্যম, আর একটাকে আমরা বলছি রক্ত বা লসিকা মাধ্যম। রক্ত এবং লসিকা সেটা প্রাণী দেহে থাকে, আর জল মাধ্যম উদ্ভিদ দেহে। তো দেখো, জল উদ্ভিদের ক্ষেত্রে পরিবহনের মাধ্যম। নিম্ন শ্রেণীর বহু প্রাণীর ক্ষেত্রে স্পঞ্জ, হাইড্রা, জেলিফিশ, তারামাছ, এই জল তাদের শরীরের সংবহনের মাধ্যম, একমাত্র মাধ্যম। নিম্ন শ্রেণীর কিছু প্রাণী রয়েছে যেমন স্পঞ্জ, হাইড্রা, জেলিফিশ, এদের ক্ষেত্রে জলজ প্রাণী যেগুলো। অজৈব লবণ কিংবা পরিপাক করা খাদ্য জলের সঙ্গে মিশে যে রসের সৃষ্টি করে তাকে বলা হয় স্যাপ। কি বলা হয়? স্যাপ বলা হয়। এগুলো কোষের মধ্যে থাকে, সেল স্যাপ বলা হয়। অজৈব লবণ কিংবা পরিপাক করা খাদ্য জলের সঙ্গে যখন মিশে যাচ্ছে তখন আমরা তাকে বলছি স্যাপ। কি বলছি? স্যাপ। পরীক্ষাতে আসবে না, শুধু তোমাদের কনসেপ্টের জন্য বলা হয়েছে। এছাড়া কি রয়েছে সংবহনের মাধ্যম? রক্ত, মোস্ট ভাইটাল পার্ট ফর এনিম্যালস। প্রাণী দেহে বা উন্নত প্রাণী দেহে বিশেষ করে রক্ত এবং লসিকা এর মাধ্যমে সংবহন চলে। রক্ত আমাদের শরীরে আছে, সংবহনের প্রধান মাধ্যম। আমরা রক্তকে তরল যোগ্যলা বলি। লসিকা রয়েছে, মেরুদণ্ডী প্রাণী দেহে লসিকাও একটি পরিবহনের মাধ্যম হিসেবে কাজ করে। রক্ত কিছু নিম্ন শ্রেণীর প্রাণী ছাড়া প্রাণী দেহের পরিবহনের মাধ্যমই হলো রক্ত। তাহলে এটা কিন্তু আমাদেরকে ভুললে চলবে না।
আমাদেরকে ভুললে চলবে না কি, যে আমাদের শরীরে পরিবহনের প্রধান মাধ্যম হচ্ছে রক্ত। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। উদ্ভিদ দেহে জল হচ্ছে পরিবহনের মাধ্যম। এছাড়াও কিছু মেরুদণ্ডী প্রাণী আছে, যে মেরুদণ্ডী প্রাণীটা কি করে, লসিকার মাধ্যমে সংবহন কাজটা চালিয়ে নেয়। খাদ্যের শোষিত সারাংশ, হরমোন ও অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তজালক থেকে নির্গত এবং লসিকার মাধ্যমে প্রতিটি সজীব কোষে পরিবাহিত হয়। আবার কোষে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড কি, কার্বন ডাই অক্সাইড বা CO2 ও অন্যান্য ক্ষতিকারক বর্জ্য পদার্থ লসিকার মাধ্যমেই পুনরায় রক্তে প্রবেশ করে এবং সেখান থেকে আমাদের শরীরের বাইরে চলে যায়। তাহলে এখানে আমরা দুটো জিনিস জানবো, উদ্ভিদ দেহের ক্ষেত্রে জল আর প্রাণী দেহের ক্ষেত্রে রক্ত এবং লসিকা, রক্ত এবং লসিকা। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে। ওকে, নেক্সট দেখো পরিবহনের বস্তু সমূহ। এই যে বলেছে আমরা সংবহন করছি বা পরিবহন করছি, শরীরের মধ্যে পরিবাহিত হচ্ছে, একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যাচ্ছে, তাহলে সেগুলো কি যাচ্ছে, কি যাচ্ছে সেগুলো? দেখো খাদ্য যাচ্ছে, ভিটামিন যাচ্ছে, খাদ্যের মধ্যস্থ খনিজ পদার্থ, আমাদের বায়ু থেকে নাসারন্ধ্র পথে যে অক্সিজেনটা আসছে সেটাও পরিবাহিত হচ্ছে, কলাকোষে খাদ্য পোড়ানোর পর যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হচ্ছে সেটা পরিবাহিত হচ্ছে, আমাদের শরীরে যে হরমোন বা এটাকে বলা হচ্ছে রাসায়নিক সমন্বয়কারী সেটাও পরিবাহিত হচ্ছে, বিপাকীয় বর্জ্য পদার্থ হিসেবে যা তৈরি হচ্ছে, বিপাক মানে কলাকোষে যে পোড়ানোর কাজ চলছে, দহনের কাজ চলছে, সেটাকে বলা হচ্ছে বিপাক। যখন অক্সিজেনের উপস্থিতিতে কলাকোষে খাদ্য পোড়ানো হচ্ছে তখন তাকে বলা হয় বিপাক। আবার যখন আমাদের পৌষ্টিক তন্ত্রে খাদ্য পাচিত হচ্ছে তখন তাকে আমরা বলছি পরিপাক। পরিপাক আর বিপাকের মধ্যে পার্থক্য মাধ্যমিকে পড়তো বা নাইনে যখন পড়তে তখন এই ধরনের প্রশ্নগুলো সলভ করেছ, যে পরিপাক আর বিপাকের মধ্যে পার্থক্য কি। পরিপাক মানে খাদ্যবস্তুর পাচন, অর্থাৎ যেটা পাকস্থলিতে ঘটছে, যেটা আমাদের মুখবিবরে ঘটছে। কিন্তু বিপাক মানে কলাকোষে ঘটছে, সেখানে অক্সিজেনের উপস্থিতিটা বাধ্যতামূলক। অক্সিজেনের উপস্থিতিতে যখন বিপাক হচ্ছে বা খাদ্যকে পোড়ানো হচ্ছে, খাদ্যের স্থৈতিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তখনই তাকে আমরা বলছি বিপাক। তাহলে এই যে বিপাক পোড়ানো হলে কি হবে, সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এছাড়া আরো অন্যান্য দূষিত পদার্থ তৈরি হচ্ছে, সেগুলো কি হচ্ছে বাইরে বের করে দেওয়া হচ্ছে, যেগুলোকে আমরা পরে পড়বো নেক্সট ক্লাসে রেচন পদার্থ হিসেবে। ইউরিয়া পড়বো, অ্যামোনিয়া পড়বো, এগুলো হচ্ছে রেচন পদার্থ। বিপাক ক্রিয়ায় উৎপন্ন হচ্ছে বলে তাই আমরা এগুলোকে বলছি বিপাকীয় বজ্র পদার্থ। বোঝা গেল? এগুলোকে কে পরিবহন করছে? রক্ত এবং লসিকা এরাই পরিবহন করে। কেমন? নেক্সট দেখ, উদ্ভিদের সংবহন আমরা পড়বো। তাহলে খানিকটা উদ্ভিদের সংবহনের কিছু অংশ সেটা আমাদের পড়ে নিলেই সুবিধে, তার কারণ এখান থেকে প্রশ্ন আসে। উদ্ভিদের সংবহনকে কন্ডাকশন বা পরিবহন বা ট্রান্সলোকেশন বলা হয়। কি বলা হয়? কন্ডাকশন, বাংলায় বলা হয় পরিবহন, বা ট্রান্সলোকেশন বলা হয়। এখানে সংবহন কলা কি, অর্থাৎ সংবহনে সাহায্যকারী যে অঙ্গগুলো রয়েছে তাদের যে কোষ একই কাজে যুক্ত, একই গঠন, এরকম কয়েকটা কোষ মিলে যে কলা তৈরি করেছে তাকেই আমরা বলছি সংবহন কলা। উদ্ভিদের সংবহনের ক্ষেত্রে এরকম দু ধরনের কলা পাবো, একটাকে আমরা বলবো জাইলেম, আরেকটাকে আমরা বলবো ফ্লোয়েম। কি বলবো? একটাকে বলবো জাইলেম, একটাকে বলবো ফ্লোয়েম। এখানে দেখো জাইলেম বাহিকার মাধ্যমে জল ও জল মিশ্রিত লবণ পাতায় পৌঁছায়। কোথা থেকে পৌঁছায়? মূলরোম থেকে যে জল আর খনিজ লবণ শোষিত হচ্ছে সেটা কে নিয়ে যাচ্ছে? সেটাকে নিয়ে যাচ্ছে আমাদের জাইলেম। জাইলেমের মাধ্যমে কি হচ্ছে? আমাদের জল এবং জল মিশ্রিত খনিজ পদার্থ কোথায় যাচ্ছে? কলাকোষে পৌঁছে যাচ্ছে। পাতায় উৎপন্ন খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে বিভিন্ন কোষে ছড়িয়ে পড়ছে। পাতায় খাদ্য তৈরি হচ্ছে, ওকে, পাতায় খাদ্য তৈরি হচ্ছে, সেই খাদ্যটা কি হচ্ছে? ফ্লোয়েমের মাধ্যমে বা ফ্লোয়েম কলার মাধ্যমে, ফ্লোয়েম সংবহন কলার মাধ্যমে সেটা কি করছে? আমাদের উদ্ভিদ দেহে পুরোটা ছড়িয়ে পড়ছে। জাইলেম এবং ফ্লোয়েম হলো সংবহন পথ। কার? উদ্ভিদ দেহের ক্ষেত্রে। উদ্ভিদ দেহের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম এই দুটো কলা সংবহনের মূল ভূমিকা পালন করে। জাইলেম করে কি? মূলরোম দ্বারা জলটাকে পাতায় নিয়ে যায় টেনে টেনে, আবার
ফ্লোয়েম কি করে, ওই পাতাতে যে খাদ্যটা তৈরি হলো সেটা উদ্ভিদের সারা দেহে ছড়িয়ে দেয়, কারণ তাকেও তো পুষ্টি নিতে হবে খাদ্য থেকে। তো এরপরে যে অংশটা আছে বাষ্পমোচন। বাষ্পমোচন বাষ্পমোচন মানে কি? বাষ্পমোচন মানে হচ্ছে মূলরম তো সে সবসময় কি করছে, জল শোষণ করছে মাটি থেকে, জল আর জলে মিশ্রিত খনিজ লবণ শোষণ করেই চলেছে আর করেই চলেছে। সেটা জাইলেম কি করছে, ওখান থেকে নিয়ে পাতায় পৌঁছে দিচ্ছে, পাতা খাদ্য তৈরি করছে। তো এই যে মূলরম দ্বারা জল শোষণ হচ্ছে আর জাইলেম যে নিয়ে যাচ্ছে, এই প্রক্রিয়াটা কন্টিনিউয়াসলি চলতেই থাকে আর চলতেই থাকে। কেমন? সেই চলার কারণে যতটা খাদ্যের জন্য প্রয়োজন গাছ সেই জলটা নিয়ে নিচ্ছে, বা খাদ্যের কাজে যতটা জল দরকার সেটা সে ব্যবহার করে নিচ্ছে। বাকি জল কোথায় যাচ্ছে? বাকি জল পাতা কি করছে, বাষ্পমোচন করছে, অর্থাৎ বাষ্পের আকারে পরিবেশে ছেড়ে দিচ্ছে, বাষ্পের আকারে পরিবেশে ছেড়ে দিচ্ছে। এটাকেই বলা হচ্ছে বাষ্পমোচন, বাষ্পের আকারে ছেড়ে দিচ্ছে। ফলে কি হচ্ছে, ফলে যখনই পাতা বাষ্পমোচন করে জলটাকে বাইরে ছেড়ে দিচ্ছে, সেখানে একটা জল শূন্যতা দেখা দিচ্ছে। যখনই জল শূন্যতা দেখা দিচ্ছে, তখন জলের একটা ঊর্ধ্বমুখী টান তৈরি হচ্ছে, জলের একটা ঊর্ধ্বমুখী টান তৈরি হচ্ছে। ফলে মূলরম বাধ্য হচ্ছে আবার জল শোষণ করতে। বোঝা গেল বিষয়টা কি? তাহলে বাষ্পমোচনেরও কিন্তু দরকার আছে সংবহনের জন্য। কি বলেছে, মূলরম দ্বারা শোষিত প্রয়োজনের অতিরিক্ত জল দিনের বেলায় পত্ররন্ধ্র বা স্টোমাটা দিয়ে দেহ থেকে বাষ্পাকারে বের হয়। এইটা তোমরা মাথায় রাখবে, স্টোমাটা, স্টোমাটা বা পত্ররন্ধ্র, পত্ররন্ধ্রকেই বলা হয় স্টোমাটা। পাতার নিম্নতক, কোন 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 উদ্ভিদের ঊর্ধ্বতক, জলজ উদ্ভিদের ক্ষেত্রে ঊর্ধ্বতক, আর এমনি নরমাল সাধারণ আমাদের উদ্ভিদের ক্ষেত্রে নিম্নতক বা উভয়তক। সেখানে কি থাকে, স্টোমাটা বা পত্র রন্ধ্র থাকে, পাতায় ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে অতিরিক্ত জল বাষ্প আকারে নির্গত হয়, এটাকে বলা হয় বাষ্পমোচন। বাষ্পমোচনের ফলে জাইলেম বাহিকার যে ঊর্ধ্বটান সৃষ্টি হয় তাকে বলা হয় ট্রান্সপিরেশন পুল বা বাষ্পমোচন টান বা প্রচ্ছেদন টান বলা হচ্ছে। তোমাদেরকে বললাম যেটা, এই যে বাষ্পমোচন হয়ে জল বেরিয়ে যাচ্ছে, ফলে সেখানে একটা জল শূন্যতা তৈরি হচ্ছে। জল শূন্যতা যখন তৈরি হচ্ছে, সে কি, আমরা যদি একটু ভাবি বিষয়টা, জাইলেম যে জলটা নিয়ে যাচ্ছে, জলের অণুগুলো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের লিঙ্ক আপ রয়েছে। ফলে একটা জায়গা থেকে যখন বেরিয়ে যাচ্ছে, সে অন্য পরের অণুটাকে, জলের অণুটাকে টান দিচ্ছে। ফলে পুরো মূলরম থেকে শুরু করে একদম পাতা পর্যন্ত একটা টান অনুভূতি হচ্ছে, একটা টান অনুভূতি হচ্ছে। এই টানটাকেই বলা হচ্ছে প্রচ্ছেদন টান বা ট্রান্সপিরেশন পুল। বাষ্পমোচনের ইংরেজি হচ্ছে ট্রান্সপিরেশন, বাষ্পমোচনের ইংরেজি হচ্ছে ট্রান্সপিরেশন। সেই ট্রান্সপিরেশনের কারণে এরকম একটা পুল বা টানার একটা বা একটা টান অনুভূতি হচ্ছে। বোঝা গেল? যেটাকে বলা হয় বাষ্পমোচন টান বা ট্রান্সপিরেশন পুল বা প্রচ্ছেদন টান বলতে পারো। বোঝা গেল? তাহলে এই জায়গাটা মনে রাখবে, বাষ্পমোচনের ফলে, এই পয়েন্টটা বিশেষ করে মনে রাখবে, বাষ্পমোচনের ফলে জাইলেম বাহিকার যে ঊর্ধ্ব টান তৈরি হয় তাকে আমরা কি বলবো, বাষ্পমোচন টান বলবো। বোঝা গেল? তাকে আমরা কি বলবো, বাষ্পমোচন টান। এই যে দুটো কলার কথা আমরা বললাম, জাইলেম এবং ফ্লোয়েম, এর বেশ কিছু উপাদান রয়েছে। জাইলেম কতগুলো উপাদানে বিভক্ত, আবার ফ্লোয়েম কতগুলো উপাদানে বিভক্ত। বেসিক্যালি জাইলেম এবং ফ্লোয়েম আরো 4টে উপাদানে বিভক্ত বা 4টে উপাদান নিয়ে তৈরি। জাইলেমের কথা যদি বলি, তাহলে সেটা আমরা দেখব 4টে উপাদানের মধ্যে জাইলেমের একটা উপাদান আছে জাইলেম প্যারেনকাইমা। বেসিক্যালি জাইলেমটা হচ্ছে মৃত। উপাদানগুলো বলে দিই, একটা হচ্ছে ট্রাকিড, একটা ট্রাকিয়া, একটা জাইলেম প্যারেনকাইমা, আর একটা জাইলেম তন্তু। তোমাদের অতটা লাগবে না, যদিও আমি লাগবে না তাও আমি লিখে দিচ্ছি। জাইলেমের উপাদান হচ্ছে কি, একটা হচ্ছে ট্রাকিড, একটাকে বলা হয় ট্রাকিড, আর একটাকে বলা হয় ট্রাকিয়া। কি বলা হয়? ট্রাকিয়া। আর একটাকে বলা হয় জাইলেম প্যারেনকাইমা। কি বলা হয়? জাইলেম জাইলেম প্যারেনকাইমা। কি বলা হয়? জাইলেম প্যারেনকাইমা। আর একটা থাকে জাইলেম তন্তু। কি বলা হয়? জাইলেম তন্তু। জাইলেম তন্তু।
এই চারটি অংশ থাকে। এই চারটি অংশের মধ্যে এই ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম তন্তু এরা কিন্তু মৃত কলা, মৃত। কেবলমাত্র জাইলেম প্যারেনকাইমাই হচ্ছে সজীব কোষ, এরা মৃত কোষ দিয়ে তৈরি। এরা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা কেবলমাত্র সজীব কোষ। সেটাই পরীক্ষাতে আসে যে জাইলেমের কোন অংশটা সজীব। জাইলেম কলার মধ্যে জাইলেম প্যারেনকাইমাই একমাত্র সজীব কোষ, একমাত্র সজীব কোষ। বোঝা গেল বিষয়টা? জাইলেমের চারটা অংশ, ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। এই চারটে যে অংশ বা চারটে যে উপাদান, তার মধ্যে জাইলেম প্যারেনকাইমা হচ্ছে সজীব, বাকি তিনটে মৃত। তাহলে বেসিক্যালি তিনটে যদি মৃত, তাহলে ভোটে কোন দিকে যাচ্ছে? মৃতর দিকেই যাচ্ছে। তাহলে ওভারঅল জাইলেমকে আমরা কি বলবো? মৃত কলা। কি বলবো? মৃত কলা। ফ্লোয়েমের ক্ষেত্রে দেখো, ফ্লোয়েম কলার ক্ষেত্রে ফ্লোয়েম তন্তু একমাত্র মৃত, বাকি পুরোটা সজীব কোষ। তাহলে জাইলেম কলা ভোটের দিক থেকে যদি দেখা যায় মৃত কলা, আর ফ্লোয়েম কলা সেটাকে যদি ভোটের দিক থেকে দেখা যায় সজীব কলা বলতে পারি। তার শুধুমাত্র ফ্লোয়েম তন্তুটাই মৃত। কি কি রয়েছে ফ্লোয়েমে? রয়েছে কি কি রয়েছে? এখানে রয়েছে চারটি উপাদান। একটাকে বলা হয় সিবনল, আরেকটাকে বলা হয় সঙ্গী কোষ, আরেকটাকে বলা হয় ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা, আর হচ্ছে ফ্লোয়েম তন্তু। ফ্লোয়েম তন্তু এই হচ্ছে ফ্লোয়েমের চারটা অংশ। সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, এরা হচ্ছে প্রত্যেকেই সজীব কোষ। কেবলমাত্র ফ্লোয়েম তন্তু সেটা হচ্ছে মৃত কোষ। তাহলে ওভারঅল ফ্লোয়েম একটা সজীব কলা। বোঝা গেল? তাহলে এই জাইলেম আর ফ্লোয়েম এরাই কি করে? উদ্ভিদ দেহে সংবহনের প্রধান মাধ্যমের ভূমিকা গ্রহণ করে। জাইলেম মূলরম থেকে জল আর জলে মিশ্রিত খনিজ লবণ উপরে নিয়ে যায়, আর ফ্লোয়েম খাদ্য তৈরির পর খাদ্য রসটাকে উদ্ভিদ দেহে সারা দেহে ছড়িয়ে দেয়। বেশ, এবার আসছি আমরা প্রাণীদের সংবহন। প্রাণী বলতে একটা নিম্ন প্রকার প্রাণী দেখবো আর একটা উচ্চ শ্রেণীর প্রাণী দেখবো। নিম্ন প্রকার প্রাণীর ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম নিম্ন প্রকার প্রাণী তাদের শরীরে জলই প্রধান মাধ্যম, সংবহনের প্রধান মাধ্যম। এককোষী প্রাণীদের ক্ষেত্রে ডিফিউশন মানে ব্যাপন হয়, প্রোটোপ্লাজমে স্ট্রিমিং মুভমেন্ট হয়। স্ট্রিমিং মুভমেন্ট মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঠেলাঠেলি করে যায়, মাধ্যমে সংবহনের কাজ হয়। যেমন অ্যামিবার কোষঝিল্লির মধ্য দিয়ে জল অতি সহজেই প্রবেশ করতে পারে। কোন পদ্ধতিতে প্রবেশ করে? ডিফিউশন বা ব্যাপন পদ্ধতিতে প্রবেশ করে। বহুকোষী প্রাণীর ক্ষেত্রে যেমন স্পঞ্জ, হাইড্রা, সাগর কুসুম প্রভৃতি, এরা বহুকোষী কিন্তু নিম্নমানের বা জলজ। প্রাণীর সংবহন জলের সাহায্যেই ঘটে। তাহলে হাইড্রা বা স্পঞ্জ বা সাগর কুসুম এগুলো প্রত্যেকটাই জলজ প্রাণী। এই জলজ প্রাণীর ক্ষেত্রে কি হয়? জলের মাধ্যমে ঘটে। স্পঞ্জের ক্যানেল সিস্টেম যেটা অস্ট্রিয়া আর ওসেইলিয়াম, ও হাইড্রা, সাগর কুসুম মুখ ছিদ্র বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির সঙ্গে যুক্ত। এদের কোনো পায়ুছিদ্র নেই। স্টারফিশ বা তারা মাছের ওয়াটার ভাস্কুলার সিস্টেম রয়েছে সংবহনের মাধ্যমে। এতটা জটিল হয়তো তোমাদের পড়বে না, তোমরা শুধু মনে রাখবে উচ্চ শ্রেণীর ক্ষেত্রে সংবহনের মাধ্যম কি? উচ্চ শ্রেণীর ক্ষেত্রে সংবহনের মাধ্যম হচ্ছে রক্ত এবং লসিকা। রক্ত এবং লসিকা। সংবহন কোন কোন অঙ্গের মধ্য দিয়ে ঘটছে? সেটা হচ্ছে হার্ট আর ব্লাড। ব্লাড কেন অঙ্গ? না, এটা হচ্ছে যোগ কলা, যেহেতু কানেকটিভ টিস্যু বলা হয়, তরল যোগ কলা। আর একটা কি? রক্তবাহ রয়েছে। কি রয়েছে? রক্তবাহ। রক্তকে বয়ে নিয়ে যাচ্ছে রক্তবাহ। যেমন ধরো ধমনী, শিরা, এরা কি রক্তকে বহন করছে, তাই এদেরকে বলা হয় রক্তবাহ। বা এদের মধ্য দিয়ে রক্ত যাচ্ছে, তাই এদেরকে বলা হচ্ছে রক্তবাহ। বোঝা গেল বিষয়টা? রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে তাহলে রক্ত যেখানে সংবহন তন্ত্রের মাধ্যম, সেটাকেই আমরা তাহলে বলবো রক্ত সংবহন তন্ত্র। এই যে রক্ত সংবহন তন্ত্র, সেটা কি করছে? সংবহনে সহায়ক যন্ত্রগুলির সমন্বয়ে গঠিত যে তন্ত্রের মাধ্যমে খাদ্যরস, হরমোন দেহের বিভিন্ন স্থানে পৌঁছায়, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া বর্জ্য পদার্থ হিসেবে বা বিপাকজাত পদার্থ হিসেবে আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায়, তাকেই আমরা বলছি, বা যার মাধ্যমে হয় তাকেই আমরা বলছি রক্ত সংবহন তন্ত্র।
কি বলা হয়? রক্ত সংবহন তন্ত্র। বোঝা গেল বিষয়টা? প্রাণী দেহে দু রকমের সংবহন তন্ত্র দেখা যায়। একটাকে বলা হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। কি বলছি আমরা? বদ্ধ সংবহন তন্ত্র। বদ্ধ মানে রক্ত নালী আর হৃৎপিণ্ড রক্তজালক এর মধ্যেই সীমাবদ্ধ, উন্মুক্ত হচ্ছে না, রক্ত গিয়ে কোথাও উন্মুক্ত হচ্ছে না, সেই জন্য এটাকে বলা হচ্ছে বদ্ধ সংবহন। যে সংবহন তন্ত্রে রক্ত সবসময় হৃৎপিণ্ডে ও রক্তবাহে আবদ্ধ থাকে তাকে বদ্ধ সংবহন, কখনই দেহের বাইরে উন্মুক্ত হয় না। যেমন কেঁচো, জোঁক, ব্যাঙ, মাছ, গিনিপিগ, মানুষ, এদের হচ্ছে সব বদ্ধ সংবহন তন্ত্র। মুক্ত কি? এখানে আমরা দেখলাম হৃৎপিণ্ড আর রক্ত বাহর মধ্যেই সীমাবদ্ধ। এখানে হৃৎপিণ্ড রক্ত বাহর মধ্যে সীমাবদ্ধ নয়, কোন একটা দেহ গহরে গিয়ে, দেহের অন্য কোনো জায়গায় গিয়ে নালীটা ওপেন হয়ে যাচ্ছে, মুক্ত হয়ে যাচ্ছে, মানে বাইরে রক্ত পড়ে যাচ্ছে। যে সংবহনতন্ত্রে রক্ত কেবলমাত্র রক্তবাহে না থেকে দেহগহ্বর বা সিলম নামক ফাঁকা স্থানে মুক্ত হয় এবং দেহকোষের সংস্পর্শে আসে এবং পুনরায় হৃৎপিণ্ডে ফিরে যায়, তাকে বলা হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র। এই তন্ত্র হৃৎপিণ্ড, রক্তবাহ এবং হিমোসিল বা ল্যাকুলা বা সাইনাস দ্বারা গঠিত। যেমন চিংড়ি, এই উদাহরণটা মনে রাখবে। বদ্ধ বা মুক্ত সংবহনের ক্ষেত্রে উদাহরণটা মনে রাখবে। বদ্ধ তো মানুষ, তোমরা বুঝতেই পেরেছ। চিংড়ি, পতঙ্গ, আরশোলা, ঝিনুক, শামুক, এদের যে সংবহন তন্ত্র আমরা দেখি সেটা কি প্রকৃতির? মুক্ত সংবহন তন্ত্র। অর্থাৎ এদের যে রক্তবাহ থেকে শিলমে অর্থাৎ দেহগহ্বরে গিয়ে মুক্ত হয়, তাই এদেরকে বলা হয়, বা এদের সংবহন তন্ত্রকে কি বলা হয়? মুক্ত সংবহন তন্ত্র। কি বলা হয়? মুক্ত সংবহন তন্ত্র। তাহলে রক্ত যেহেতু সংবহনের মাধ্যম আমাদের শরীরে, তাহলে রক্তের বিষয়ে আমাদেরকে ভালো করে জানতে হবে। রক্ত কিভাবে কি সংবহন করে সেটা তো আমরা দেখলাম, কিন্তু রক্ত নিজে কি রকম সেটা তো আমাদের জানতে হবে। যে এত কাজ করছে, খাদ্য রসকে কলাকোষে নিয়ে যাচ্ছে, সেখানে প্রয়োজনীয় অক্সিজেনকে ফুসফুস থেকে বয়ে নিয়ে যাচ্ছে, আবার সেখানে যে বিপাকজাত পদার্থ তৈরি হচ্ছে তাকে আমাদের আবার ফিরিয়ে আনছে, দূষিত রক্তকে হৃৎপিণ্ড থেকে আবার ফুসফুসে নিয়ে যাচ্ছে, আবার সেখানে পরিশোধিত করে আবার হার্টে নিয়ে আসছে, আবার হার্ট থেকে সারা শরীরে নিয়ে যাচ্ছে। বিরাট বড় কাজ। তাই রক্তের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের শরীরের সব ফাংশনগুলো চলতে থাকে। আমাদের শরীরে যদি রক্তের শর্টেজ হয়, আমরা বাঁচতে পারবো না। আমাদের শরীরে যদি রক্তে কোনো রকম কোনো সমস্যা হয়, আমরা বাঁচতে পারবো না। তাহলে রক্ত, এছাড়া তোমরা দেখবে যে কোনো রোগের ক্ষেত্রে ব্লাড টেস্ট করতে হয়। কেন? কারণ রক্তে সে দূষিত পদার্থ আছে না বিশুদ্ধ পদার্থ আছে না কি স্ট্যাটাস, সেটা কিন্তু জানান দেয় আমাদের রক্ত। বোঝা গেল? রক্ত চলাচলের ক্ষেত্রে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা, রক্তে কোলেস্টেরলটা বেড়েছে কিনা, রক্তে গ্লুকোজটা বেড়েছে কিনা, রক্তে ইউরিক অ্যাসিডটা বেড়েছে কিনা, এইসব জিনিসগুলো আমরা ব্লাড টেস্ট করে জানতে পারি। সেই জন্য রক্ত আমাদের শরীরের একটা ভাইটাল পার্ট। তো সেই রক্ত সম্পর্কে আমরা খানিকটা জানবো, যেগুলো আমাদের পরীক্ষাতে আসতে পারে, যে তথ্যগুলো। রক্ত অস্বচ্ছ। রক্ত স্বচ্ছ কি কাঁচের মতো? রক্ত যদি আমাদের শরীর থেকে বের হয়, সেটা কি স্বচ্ছ একেবারে? না, কালচে লাল টাইপ। লবণাক্ত, ক্ষারধর্মী, এক প্রকার তরল যোগ্যলা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রক্ত হচ্ছে তরল যোগ্যলা। রক্ত কোথা থেকে তৈরি হচ্ছে? রক্তের উৎপত্তি হচ্ছে মেসোডার্ম কলা থেকে। মেসোডার্ম আমাদের বোন ম্যারো থেকে, অস্থি মজ্জা থেকে রক্ত তৈরি হচ্ছে। এই রক্ত দু প্রকার উপাদান নিয়ে তৈরি। একটাকে আমরা বলছি রক্ত কণিকা, 45% থাকে, আর প্লাজমা বা রক্ত রস থাকে 55%। রক্ত কণিকাতেই সব থেকে ভাইটাল জিনিসগুলো থাকে। যেমন ধরো লোহিত রক্ত কণিকা, যেটাকে আমরা বলছি রেড ব্লাড কর্পাসেলস বা আরবিসি। শ্বেত রক্ত কণিকা, যেটাকে আমরা বলছি হোয়াইট ব্লাড কর্পাসেলস, শ্বেত রক্ত কণিকা। আরেকটা থাকে অনুচক্রিকা বা আমরা বলছি প্লেটলেটস। কি বলছি? প্লেটলেটস বা অনুচক্রিকা। তোমরা স্বভাবতই শুনে থাকবে, এখন যে ডেঙ্গুর প্রকোপ হচ্ছে, সেই ডেঙ্গুতে বলা হয় প্লেটলেটস কন্টিনিউয়াসলি কমে যাচ্ছে, র্যাপিডলি প্লেটলেটস কমতে থাকছে। তার মানে কি? রক্তের অনুচক্রিকা ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? অনুচক্রিকা নষ্ট হয়েছে তো কি হয়েছে? নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে অনুচক্রিকা ধ্বংস হয়ে যাচ্ছে এটা বলা হবে কেন? এই অনুচক্রিকা নিশ্চিত একটা ভ্যালুয়েবল ফাংশন রয়েছে, হ্যাঁ কিনা? রক্তের ক্ষেত্রে আরবিসি এরও একটা ভ্যালুয়েবল ফাংশন রয়েছে, শ্বেত রক্তকণিকা এরও ভ্যালুয়েবল ফাংশন রয়েছে, অনুচক্রিকা এরও ভ্যালুয়েবল ফাংশন রয়েছে।
শ্বেত রক্তকণিকা আরো দুটো ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় দানাদার, একটাকে বলা হয় অদানাদার বা দানাবিহীন। দানাদারের ক্ষেত্রে আছে লিম্ফোসাইট, ইওসিনোফিল, বেসোফিল। ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, এটা ভুল আছে, একটু একটু কারেকশন করে নেবে প্রত্যেকে। এটা হবে নিউট্রোফিল। নিউট্রোফিল, ইওসিনোফিল আর বেসোফিল। দানাদার অংশে আছে নিউট্রোফিল, ইওসিনোফিল এন্ড বেসোফিল। দানাবিহীন বা অদানাদার অংশে কি আছে? মনোসাইট আর লিম্ফোসাইট। মনোসাইট, লিম্ফোসাইট। কোশ্চেন কি পড়বে? নিম্নোক্ত কোনটি দানাদার শ্বেতকণিকা, নিম্নোক্ত কোনটি দানাবিহীন শ্বেতকণিকা? বোঝা গেল? এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। আর প্লাজমা বা রক্তরসে কি রয়েছে? একটা রয়েছে জল, একটা রয়েছে শুধু জল, আর একটা রয়েছে কঠিন পদার্থ। এই কঠিন পদার্থ জৈব অজৈব প্রকৃতির হতে পারে, অত দূর আমাদের লাগবে না। নেক্সট দেখো, রক্তকণিকাকে ইন ডিটেলসে আমরা পড়বো। প্রথমে আমরা যাকে দেখছি সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসলস বলা হয়, যেটা 45 থেকে 50 লাখ প্রতি ঘন সিসি রক্তে কত থাকে? 45 থেকে 50 লক্ষ লোহিত রক্তকণিকা থাকে, যার আয়ু হচ্ছে 120 দিন। পরীক্ষায় কিন্তু এটা আসবে। লোহিত রক্তকণিকার আয়ু কত? 120 দিন। 120 দিন পরে পরে এরা মারা যায়, আবার নতুন করে অস্থিমজ্জা থেকে তৈরি হয়। এটা তো তোমাদেরকে অনেক আগে বলেছি। নিউক্লিয়াস বিহীন, আরবিসি নিউক্লিয়াস বিহীন হয়, হিমোগ্লোবিন বহন করে, হিমোগ্লোবিনকে বহন করে নিয়ে যায়। এই হিমোগ্লোবিনের সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হয় তখন এটাকে আমরা বলি অক্সিহিমোগ্লোবিন। আমরা বলি অক্সিহিমোগ্লোবিন। এই অক্সিহিমোগ্লোবিন অ্যাকচুয়ালি রক্তের লাল বর্ণের জন্য দায়ী। অক্সিহিমোগ্লোবিন, অনলি হিমোগ্লোবিন নয়। হিমোগ্লোবিনের সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হয় তখন অক্সিহিমোগ্লোবিন তৈরি হয়। এই অক্সিহিমোগ্লোবিনের জন্যই রক্তের রং লাল হয়। তাহলে তোমাদের যদি প্রশ্ন পড়ে যে নিম্নোক্ত কোন পদার্থের উপস্থিতির জন্য রক্তের রং লাল হয়, সেখানে হিমোগ্লোবিন থাকলো, অক্সিহিমোগ্লোবিন থাকলো বা অন্যান্য আরো দুটো থাকলো। বেসিক্যালি এরকম থাকে না, একটু ডিফিকাল্টি জয়েন্টের কোশ্চেনের ক্ষেত্রে এগুলো থাকে। শুধু থাকে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের উপস্থিতিতে রক্তের রং লাল হয়। অ্যাকচুয়ালি তা নয়। হিমোগ্লোবিনের সঙ্গে যখন অক্সিজেন বাইন্ডিং হয়, অক্সিজেন যখন যুক্ত থাকে তখনই তার রং লাল হয়। বোঝা গেল? অক্সিহিমোগ্লোবিন। এই যে অক্সিহিমোগ্লোবিন বা হিমোগ্লোবিনের কথা বলছি, এই হিমোগ্লোবিনে একটা মেটাল উপস্থিত থাকে, একটা ধাতু উপস্থিত থাকে। সেই ধাতুটা হচ্ছে আয়রন বা লোহা। আয়রন বা লোহা, যেটাকে আমরা ফেরাম বলি, এফি। তার সংকেত কি? এফি। আয়রনের সংকেত কি? এফি। এই লোহা হিমোগ্লোবিনে উপস্থিত ধাতু বা মৌলটা। যদি তোমাদের কোশ্চেন পড়ে হিমোগ্লোবিনে নিম্নোক্ত কোন মৌলটি উপস্থিত থাকে, তোমরা উত্তর করবে লোহা। এর আগে পড়িয়েছিলাম ক্লোরোফিলে। ক্লোরোফিলে কোন মৌল উপস্থিত থাকবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লোরোফিলে বা সবুজ রঞ্জক যেটাকে আমরা বলছি, গ্রিন পিগমেন্ট বলছি, সেখানে কোন মৌল উপস্থিত থাকে অবশ্যই জানাবে। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বহন করে কে? রক্তকণিকা। কে বহন করে? রক্তকণিকা। ওকে। জীবদেহে অ্যাসিড এবং ক্ষারের ভারসাম্য বজায় রাখে কে? আরবিসি বা রেড ব্লাড কর্পাসলস। নেক্সট আমরা দেখব হোয়াইট ব্লাড কর্পাসলস বা শ্বেত রক্তকণিকা। 6 থেকে 8,000 পর্যন্ত থাকে। এর আয়ুকাল কত? 1 থেকে 15 দিন। দানাযুক্ত এবং দানাবিহীন হয়। এ কি করে? অ্যান্টিবডি তৈরি করে। আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি কি না, আমাদের শরীরে যদি কোনো ফরেন পার্টিকেলস ঢোকে, বাইরে থেকে অবাঞ্ছিত পদার্থ ঢোকে, তার বিরুদ্ধে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম, প্রতিরোধ ক্ষমতা, তাকে তৈরি করে। সেটাকে আমরা বলছি অ্যান্টিবডি। কি বলছি আমরা? অ্যান্টিবডি। মানে বাইরের কোনো ফরেন বডি যদি আসে, তার বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, তাকেই বলা হয় অ্যান্টিবডি। সেটার কাজ কে করে? সেটার কাজ করে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসলস। আর কি বাকি রইল? প্লেটলেটস বা অনুচক্রিকা। এই হচ্ছে পুরো ব্লাডের অংশ। যদি দেখি, এটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে সাদা সাদা অংশগুলো, এই সাদা সাদা অংশগুলো হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসলস। এই যে লাল অংশটা দেখতে পাচ্ছ, এটা রেড ব্লাড কর্পাসলস। লাল কেন হচ্ছে?
ডিউ টু দ্য প্রেজেন্স অফ অক্সিহিমোগ্লোবিন। অক্সিহিমোগ্লোবিনের উপস্থিতির জন্য রক্তের রং লাল হয়। আর প্লেটলেটস রয়েছে, প্লেটলেটস বা অনুচক্রিকা 2.5 থেকে 5 লাখ পর্যন্ত থাকতে পারে। 3 থেকে 10 দিনের স্থায়িত্ব হয়। এখানে নিউক্লিয়াস থাকে না, রক্ত তঞ্চনে সাহায্য করে। অনুচক্রিকা কি করে? রক্ত তঞ্চনে সাহায্য করে। বোঝা গেল? এরপরে কিছু ইনফরমেশন আছে রক্ত সম্পর্কে। রক্তে গ্লুকোজের লেভেল কত থাকা দরকার? আমাদের একজন স্বাভাবিক মানুষের ক্ষেত্রে রক্তে গ্লুকোজের পরিমাণ কত হবে? 80 থেকে 120 গ্রাম প্রতি 100 মিলিলিটার রক্তে। রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ যদি কমে যায় তাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া, আর যদি খুব বেড়ে যায় তাকে বলা হয় হাইপারগ্লাইসেমিয়া। পরীক্ষাতে কিন্তু এসেছে। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত? 150 থেকে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। 1 ডেসিলিটার রক্তে 150 থেকে 200 মিলিগ্রাম পর্যন্ত কোলেস্টেরল থাকতে পারে। তার বেশি হয়ে গেলে কিন্তু আমাদেরকে অবশ্যই চেক করতে হবে কোলেস্টেরল, বা খাদ্যাভ্যাস চেক করতে হবে। অ্যাকচুয়ালি খাদ্যাভ্যাসের উপর ডিপেন্ড করেই কিন্তু এই কোলেস্টেরল আমাদের শরীরে জমতে শুরু করে। এই যে রক্তবাহ শিরা বা ধমনীর মাঝে কোলেস্টেরল জমতে থাকে, চর্বি জাতীয় একটা পদার্থ যেটাকে কোলেস্টেরল বলা হচ্ছে, ব্যাড কোলেস্টেরল, সেটা জমতে থাকে। ফলে ওই যে রক্তবাহর মধ্য দিয়ে, ধরো এইরকম একটা রক্তবাহ, সেই রক্তবাহর মধ্য দিয়ে রক্ত যাচ্ছে, এর গায়ে কি হয়? এরকম করে কোলেস্টেরল জমতে থাকে। এমন কিছু খাদ্য আমরা খাচ্ছি, চর্বি জাতীয় খাদ্য বেশি খেলে এই ঘটনাগুলো ঘটে। আবার ধরো এদিকেও এরকম করে জমে যাচ্ছে, জমতে জমতে কি করছে? তাই কি রাস্তাটা সরু হয়ে আসছে। যখনই সরু হয়ে যাবে, রক্ত এখান থেকে চলতে পারবে না, তখনই আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রবল হয়, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যেতে থাকে। সেই জন্য রক্তে কোলেস্টেরলের মাত্রাটা আমাদের কিন্তু প্রতি বছর অবশ্যই চেক আপ করে রাখা উচিত। 150 থেকে 200 মিলিগ্রামের মধ্যেই যেন থাকে। বোঝা গেল? যেটা ব্যাড কোলেস্টেরল। অ্যাকচুয়ালি কোলেস্টেরল মিন্স গুড কোলেস্টেরল আর ব্যাড কোলেস্টেরলের রেশিও। গুড কোলেস্টেরল আর ব্যাড কোলেস্টেরলের রেশিও বা অনুপাত। নেক্সট, রক্তের চাপ। আমরা শরীরে রক্তের একটা চাপ অনুভব করি। কি রকম? এই যে ব্লাড প্রেসার যেটা আমরা মাপতে যাই, কখনো কখনো বলা হয় যদি আমাদের কোথাও হঠাৎ করে কোনো কিছু ভয়ঙ্কর কিছু মুহূর্ত আমাদের সামনে উপস্থিত হয়, আমরা হঠাৎ করে ভয় পেয়ে যাই। ভয় পেয়ে গেলে বলা হয় যে ব্লাড প্রেসার বেড়ে গেছে। হঠাৎ করে কারু কারু ক্ষেত্রে ব্লাড প্রেসার একদম যখন খুব কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি করার কারণে ব্লাড প্রেসার একেবারে লো হয়ে যাচ্ছে। একদম হাই ব্লাড প্রেসার, সেটাও মানুষের শরীরের ক্ষেত্রে খুবই মারাত্মক, ক্ষতিকর। আবার একেবারে লো প্রেসার, সেটাও ক্ষতিকর। তাই একটা এভারেজ ব্লাড প্রেসার সবসময় থাকা দরকার। এভারেজ ব্লাড প্রেসার কত? 120 থেকে 80। অর্থাৎ যে ব্লাড প্রেসারের কথা আমরা বলছি, এটা হচ্ছে হৃৎপিণ্ডের যে ছন্দময়তা, হৃৎপিণ্ড সবসময় যে পাম্প করছে, সেই সংকোচন আর প্রসারণ, সংকোচন আর প্রসারণ। সংকোচন 120 আর প্রসারণ 80, এভারেজ। হৃৎপিণ্ডের নিলয়ের সংকোচন প্রসারণকালে রক্তবাহের মধ্যে প্রবাহিত রক্ত রক্তবাহের প্রাচীরে যে চাপ প্রয়োগ করে তাকেই রক্তচাপ বলে। দরকার নেই এটা জানার। সংকোচনের ক্ষেত্রে কত হচ্ছে? সংকোচনের ক্ষেত্রে কত হচ্ছে? 120 থেকে 150 mmHg। এটা হয়ে থাকে, কিন্তু যেটা দরকার নরমাল সেটা হচ্ছে 120 mmHg, 120 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। আর প্রসারণের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে 70 থেকে 90 এই পর্যন্ত মোটামুটি ঠিক আছে, যেটা আমরা এভারেজ ধরি কত? 80 mmHg। আমরা ধরি 80 mmHg, অর্থাৎ 120/80। এই যে 120, এটা কি চাপ? এটা হচ্ছে সিস্টোলিক প্রেসার বা সংকোচন চাপ। সিস্টোলিক প্রেসার কি বলা হয়? সিস্টোলিক প্রেসার, সিস্টোল ডায়াস্টল বলা হয়। সিস্টোলিক প্রেসার, আর এটাকে বলা হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার। আমরা কি বলছি? ডায়াস্টোলিক প্রেসার। একটাকে সিস্টোলিক বা সংকোচন প্রেসার বা চাপ, আর একটা ডায়াস্টোলিক বা প্রসারণের চাপ আমরা বলছি। সংকোচনের ক্ষেত্রে 120 আর 80 হচ্ছে প্রসারণের ক্ষেত্রে। তাহলে যখন প্রসারিত হচ্ছে তার মানে কি? যখন প্রসারিত হচ্ছে তখন অলিন্দ থেকে, হৃৎপিণ্ডের প্রকাশটা আমি পড়াবো এখনই,
অলিন্দ থেকে রক্ত নিলয়ে প্রবেশ করছে, এরপরে সারা শরীরে ছড়াতে হবে। সেই জন্য তাকে হচ্ছে সংকোচন যখন বা চুপসে যাচ্ছে, তাকে এতটা জোরে প্রেস করতে হয় যাতে গোটা শরীরে যেন ছড়িয়ে পড়ে। মাঝে তোমরা দেখে থাকবে যে একটা রিলস প্রচুর ভাইরাল হয়েছিল। সে রিলসটা হচ্ছে ওই উপরে কিছু একটা রং বেরঙের লাইট দিয়ে ওই বোতলে জল ভরে মাথার উপরে একদম জোরে চিপে পুরো একদম ফোয়ারার মতো পড়ছে, এরকম একটা রিলস ভাইরাল হয়েছিল, দেখেছো হয়তো তোমরা প্রত্যেকেই। ঠিক সেরকম ঘটনাটা এখানে ঘটে, তোমরা ইমাজিন করতে পারো। এই যে সিস্টেল বা সংকোচন যখন ঘটছে, অর্থাৎ নিলয়টা খুব জোরে সংকুচিত হচ্ছে, তার কারণ হচ্ছে সারা শরীরে ব্লাডটাকে পাঠাতে হবে। তাই 120, তার মানটা 120 জোরে। আর যখন নিচ্ছে মানে আস্তে আস্তে করে ডাকছে, ডেকে তাকে জোরে চাপ দিয়ে খেদিয়ে দিচ্ছে সারা শরীর। বোঝা গেল বিষয়টা? আস্তে আস্তে করে ডাকছে, 80-তে ডাকছে, 120-তে ধাক্কা মারছে, মানে ডেকে ধাক্কা মারা। 80-তে ডেকে 120-তে ধাক্কা মারা। বোঝা গেল? 80-তে ডাকছে মানে গোটা শরীর থেকে 80 mmHg প্রেসারে ও ব্লাডটাকে কালেক্ট করছে, আর 120-তে ধাক্কা মেরে পুরো সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে। সারা শরীরে ছড়াতে গেলে একটু বেশি প্রেসার লাগবে, তাই 120। আর যখন আস্তে আস্তে করে ডাকছে তখন সেটা হচ্ছে 80 mmHg। বোঝা গেল? এরপরে যে অংশটা আসবো মোস্ট ভাইটাল, সেটা হচ্ছে রক্ততঞ্চন। কি বলা হয়? রক্ততঞ্চন। রক্ততঞ্চন জিনিসটা কি? রক্ততঞ্চন হচ্ছে আমাদের কোথাও যখন কেটে যাচ্ছে, যে কোনো কারণে পড়ে গিয়ে ছুঁড়ে যাচ্ছে, কিংবা কোথাও কিছু কাটতে গিয়ে কেটে যাচ্ছে, বা কোথাও কেটে যাচ্ছে, যে কোনো ভাবেই কাটুক না কেন, তখন শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে রক্ত বেরোচ্ছে, এই বেরোনোটাকে যদি বন্ধ না করা হয়, তাহলে আমাদের শরীর থেকে তো সব রক্ত বেরিয়ে চলে যাবে। তার জন্য আমাদেরকে আলাদা করে বন্ধ করার ব্যবস্থা করতে হয়নি, রক্ত নিজেই নিজেকে বন্ধ করে নিচ্ছে। কতটা গুরুত্বপূর্ণ ফাংশন ভাবো। আমাদের শরীরের রক্ত যখন বাইরে বেরিয়ে যাচ্ছে, আমরা তাকে বন্ধ করার চেষ্টা করতে পারি। যখন খুব বেশি বেরোবে তখন তো বন্ধ করতেই হবে। খুব বেশি কেটে গেছে তখন তাকে আমরা বন্ধ করতে পারবো না, মানে রক্ত নিজে থেকে বন্ধ হবে না, তাকে আমাদেরকে বন্ধ করতে হবে। কিন্তু এমনি নর্মালি যখন কেটে যাচ্ছে, ছোটখাটো ছেঁড়াছেড়ি বা কাটাকাটি হয়ে যাচ্ছে, রক্ত কি করছে? ওই যে বাতাসের সংস্পর্শে যে জায়গাটা আছে, সেখানে হালকা করে ছোট একটা আস্তরণ বা জালের সৃষ্টি করছে। 2-3 মিনিট, 4 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে সেই জালটা তৈরি করে ফেলে, এবং এমন একটা জাল তৈরি করে রক্ত তার মধ্য থেকে আর বাইরে বেরোতে পারে না। এই যে জাল তৈরি করে রক্তকে জমাট বাঁধিয়ে দেয়, জাল তৈরি করে রক্তকে জমাট বাঁধিয়ে দেয়, আর বাইরে বেরোতে দেয় না। এই ঘটনাকেই বলা হয় রক্ততঞ্চন। বোঝা গেল? এই ঘটনাকেই বলা হয় রক্ততঞ্চন। কি বলা হয়? রক্ততঞ্চন। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় রক্তপাতের অল্প সময়ের মধ্যেই দেহের বাইরে রক্ত জমাট বেঁধে অর্ধ কঠিন জেলির মতো পদার্থে পরিণত হয়, তাকে বলা হয় রক্ততঞ্চন। কি বলা হয়? অর্ধ কঠিন জেলির মতো একটা পদার্থ তৈরি করে, তাকে বলা হচ্ছে রক্ততঞ্চন, বা সেই যে জৈব রাসায়নিক প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে রক্ততঞ্চন। এইবার একটা কথা, রক্ত যখন কেটে যাচ্ছে বাইরে এসে তো তঞ্চন হয়ে যাচ্ছে, বাইরে এসে সে কি করছে? তঞ্চিত হয়ে যাচ্ছে, অর্ধ কঠিন জেলির মতো একটা পর্দা বিশেষ বা একটা ঘন তরল পদার্থ তৈরি করছে, যার জন্য ওটা আর বাইরে বেরিয়ে যেতে পারছে না। রক্ত তো আমাদের শরীরেও আছে, শরীরেও কলা কোষে যাচ্ছে, রক্ত বাহার মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে রক্ত তো এই উপাদানটা সেখানেও আছে। যখন বাইরে সে জমাট বাঁধাতে পারে, ভেতরেও তো সে জমাট বাঁধাতে পারে, হ্যাঁ কি না বলো? বাইরে যখন সে বেরোচ্ছে, সেটা যখন জমাট বাঁধার তার উপাদানগুলো আছে, তাহলে যখন আমরা ঘুমিয়ে আছি ধরো সাপোজ, তখন রক্ত চলাচলের পরিমাণ কম, তাহলে সে তো ওই রক্তবাহের মধ্যে জমাট বেঁধে যাবে, আর জমাট বেঁধে গেলে লাউ ঠেলা কেল্লা ফতে তখন। তাহলে সেই হিসেবে রক্ত জমছে কি? জমে না, রক্তবাহের মধ্যে জমে না। কারণ কি? পরীক্ষাতে আসে, রক্তবাহে হেপারিন নামে একটা পদার্থ থাকে। কি থাকে? হেপারিন নামে একটা পদার্থ থাকে। পদার্থটার নাম কি? হেপারিন। রক্তবাহ কি করে? রক্তবাহের অন্তর্গাত্র থেকে এই হেপারিন নিঃসৃত হয়, হেপারিনটা বেরোতে থাকে। এই হেপারিন কি করে? রক্ততঞ্চনে বাধা দেয়, রক্তবাহের মধ্যে রক্ততঞ্চনে বাধা দেয়। বাইরে কিন্তু হেপারিন কাজ করে না। বাইরে যখনই কাজ করে না, তখন রক্ত
অটোমেটিক্যালি সেখানে জমাট বেঁধে যাচ্ছে, কোয়াগুলেন্ট হচ্ছে বা রক্ত তঞ্চিত হয়ে যাচ্ছে। তাহলে রক্ত বাহর মধ্যে হেপারিন যেহেতু আছে, রক্ত তঞ্চিত হতে চাইলেও বা গডলা পাকাতে চাইলেও রক্ত পারে না। বোঝা গেল? তাহলে দেখো কত সিস্টেমেটিক ওয়েতে আমাদের শরীর চলে। ওকে, রক্তবাহী হেপারিন থাকায় রক্ত বাহর মধ্যে জমাট বাঁধে, কিন্তু বাইরে জমাট বেঁধেছে। এই জমাট বাঁধায় ভিটামিন কে সাহায্য করে, তোমাদেরকে পড়িয়েছিলাম ভিটামিন কে তে। রক্তবাহের প্রাচীর মসৃণ হয়, অনুচক্রিকা ভাঙে না। এই যে প্লেটলেটস, এই প্লেটলেটস কি হয়, ভেঙে যেতে পারে। আর যদি প্লেটলেটস ভেঙে যায় তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যাবে। এই রক্তবাহের প্রাচীর বা ভেতর অন্তর্গাত্র কি হয়, মসৃণ প্রকৃতির হয়। মসৃণ হওয়ার জন্য অনুচক্রিকা কিন্তু সহজে ভাঙে না। কেমন? রক্তপাতে স্বাভাবিক সময় কত লাগে? রক্তটা কত সময় ধরে বেরোতে থাকে? 2 থেকে 4 মিনিট। রক্ত তঞ্চন 3 থেকে 8 মিনিটের মধ্যেই হয়ে যায়। রক্ত তঞ্চনের সময় কত? 3 থেকে 8 মিনিট। রক্ত তঞ্চনের সময় কত? 3 থেকে 8 মিনিট। বোঝা গেল? রক্ত তঞ্চনের সময় হচ্ছে 3 থেকে 8 মিনিট। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট, এইবার আসি আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে রক্তের গ্রুপ। এটা নর্মালি মানুষের জেনে রাখা উচিত। প্রত্যেকেই যারা যারা ব্লাড গ্রুপ জানো তোমাদের নিজেদের খুবই ভালো কথা। যারা যারা জানো না তারা ইমিডিয়েট দরকার হয় আজই গিয়ে বা আগামীকাল গিয়ে 2-1 মধ্যেই ব্লাড গ্রুপটা জেনে নাও। কেন জানো কি? বর্তমান পরিস্থিতিতে মানে যেভাবে যানবাহন চলাচল বেড়েছে, যেভাবে দুর্ঘটনা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কার কখন কি হয়ে যাবে বোঝা মুশকিল। তো কেন করতে বলছি? তার কারণ হচ্ছে এই ধরনের কোনো দুর্ঘটনা যদি ভগবান না করুক, এই ধরনের যেন না ঘটনা ঘটে, যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তখন কি হয়, আমাদের শরীরে ব্লাডের প্রয়োজন হয়। আর এই যে ব্লাড দিতে গেলে বা ব্লাড নিতে গেলে ব্লাড ম্যাচ করাটা জরুরি। সেই যে ম্যাচ করাটা মানে ব্লাডের যে গ্রুপটা রয়েছে, তোমার সঙ্গে যদি ব্লাডের গ্রুপে ম্যাচ করে তবেই সেই গ্রুপের রক্ত কিন্তু তোমাকে দেওয়া যাবে। আদারওয়াইজ তোমার কোনো পরিচিত এই ধরনের কোনো অসুবিধা হয়েছে, কিংবা গর্ভবতী কোনো মহিলা যার সন্ততি হয়েছে বা তার প্রসবকালে দেখা যাচ্ছে খুব বেশি ব্লিডিং হয়েছে, খুব বেশি রক্তপাত হয়েছে, তার রক্তের প্রয়োজন আছে। তো এই যে রক্তের প্রয়োজন মেটানোর আগে জানতে হবে তার রক্তের গ্রুপ কি। যাকে তাকে যে সে রক্ত, আমি যদি মনে করি রাম সাম যদু মধু সবাইকে রক্ত দিয়ে দেবো, পারবো না, সম্ভব নয়। তার কারণ এই রক্তের গ্রুপ যদি ম্যাচ না করে সে আরো বড় বিপদ। ধরো রামের রক্তের গ্রুপ 1, শ্যামের রক্তের গ্রুপ আরেক। রাম যদি শ্যামকে রক্ত দিয়ে দেয়, ওই রক্ত কি হবে, ওখানে জমাট বেঁধে যাবে, রক্ত শরীরেই জমাট বেঁধে যাবে, রক্তের গ্রুপ যদি না ম্যাচ করে। সেই জন্য আমাদেরকে নর্মালি রক্তের গ্রুপটা জেনে রাখা দরকার, আর পরীক্ষায় পাস করতে গেলেও জানতে হবে। তাহলে দুটো কারণ হয়ে গেছে, তাই এটা ভালো করে দেখো। কে আবিষ্কার করেছে? বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার এবং উইনার বলে দুজন বিজ্ঞানী এই রক্তের গ্রুপ আবিষ্কার করেছে। মোস্ট ভাইটাল একটা আবিষ্কার। এখানে কি বলা হয়েছে, রক্তের গ্রুপ যখন অ্যানালিসিস করা হলো, যখন পরীক্ষা করা হলো ল্যাবে, রক্তের গ্রুপ হিসাবে 4টে গ্রুপ পাওয়া গেল। একটাকে বলা হচ্ছে এ গ্রুপ, একটাকে বলা হচ্ছে বি গ্রুপ, আর একটাকে বলা হচ্ছে এবি গ্রুপ, আর একটাকে বলা হচ্ছে ও গ্রুপ। কেন নামকরণ হয়েছে তোমরা বুঝতে পারবে। এই যে এ নামকরণ করা হয়েছে, এ গ্রুপের যে ব্যক্তির রক্ত, সেখানে দেখা যাচ্ছে এইরকম একটা পদার্থ থাকে, অর্থাৎ অ্যান্টিজেন এ থাকে। এ কি করতে পারে? এ যাদের শরীরে রক্তে এ আছে বা অ্যান্টিজেন এ আছে, তাদেরকেই এ রক্ত দিতে পারবে বা তাদের কাছ থেকে নিতে পারবে। নতুবা যাদের শরীরে এবি গ্রুপের রক্ত আছে, যাদের শরীরে এবি গ্রুপের রক্ত আছে, তাদেরকে এ দিতে পারে। কি হতে পারে? এ এবং এবি গ্রুপের রক্তের ব্যক্তিকে দিতে পারে। কার কাছ থেকে নিতে পারে? তাহলে এ যে গ্রুপের রক্ত, সে এর কাছ থেকে নিতে পারবে। আচ্ছা তোমরা বলো তো কমেন্ট করে, এবির কাছ থেকে নিতে পারবে কিনা? এ গ্রুপের রক্তের ব্যক্তি সে এবির কাছ থেকে নিতে পারবে কি? বলে দিচ্ছি চল, এবি গ্রুপের কাছ থেকে নিতে পারবে না। তার কারণ
এবি কথাটা থেকেই বুঝতে পেরেছো, শুধু এ গ্রুপের রক্তের ক্ষেত্রে যদি অ্যান্টিজেন এ হয় তাহলে বি গ্রুপের জন্য অ্যান্টিজেন বি হয়, এবি গ্রুপের জন্য অ্যান্টিজেন কি হবে, এবি হবে। তাহলে এর এ গ্রুপের জন্য অ্যান্টিজেন এ দরকার। আমি এবির কাছ থেকে যদি রক্তটা নিয়ে নিই তাহলে এ অ্যান্টিজেনটা তো পাচ্ছি, তার সঙ্গে বি অ্যান্টিজেনও চলে আসছে আমার শরীরে। তখন কি হবে, তখন সেই তো একই গল্প হয়ে যাবে, রক্ত সঞ্চিত হয়ে যাবে। তাহলে আমার কাছে এ আছে, যার শরীরে এ বি দুটোই আছে, আমি এ হলে তাকে দিতে পারবো, আমি বি হলেও দিতে পারবো, আমি এ হলেও দিতে পারবো তাকে, বি হলেও দিতে পারবো। কিন্তু আমি এবির কাছ থেকে এও নিতে পারবে না, বিও নিতে পারবে না। বোঝা গেল না যায়নি? আমি যদি এ হই বা বি হই, আমি এবির কোনো ব্যক্তিকে রক্ত দিতে পারবো, এ হলেও দিতে পারবো, বি হলেও দিতে পারবো, কিন্তু এবির কাছ থেকে নিতে পারবো কি? নিতে পারবো না। আমি কেবলমাত্র এর কাছ থেকে, এ যদি হয় এর কাছ থেকে নিতে পারবো, বি যদি হয় বির কাছ থেকে নিতে পারবো। বোঝা গেল বিষয়টা? তাহলে একটা গ্রুপ পড়ছি এ, একটা বি, একটাকে বলা হচ্ছে এ বি, আর একটা হচ্ছে ও। তাহলে এ পড়লাম, এটা হচ্ছে এ, বি পড়লাম, এ বি গ্রুপ আর ও গ্রুপ। ভালো করে বুঝে নাও এই জায়গাটা, পরীক্ষায় যে ধরনেরই কোশ্চেন আসে না কেন উত্তর করতে পারবে এই গ্রুপ থেকে। এ গ্রুপ অ্যান্টিজেন এ, বি গ্রুপ অ্যান্টিজেন বি, এ বিতে এ বি অ্যান্টিজেন থাকে, ও মানে জিরো ধরে নাও, জিরো শূন্য ধরে নাও, কোনো অ্যান্টিজেন নেই, কোনো অ্যান্টিজেন নাই, কোনো অ্যান্টিজেন নাই। এইবার বলো, আমি যদি এ গ্রুপের রক্তের ব্যক্তি হই, আমি দিতে পারবো কাকে? ওকে দিতে পারবো? ওর কোনো অ্যান্টিজেন নেই, আমি এ হয়ে যদি দিয়ে দিই তাহলে আমার এ অ্যান্টিজেন ওর গায়ে চলে যাবে। তার অ্যান্টিজেন নেই, আমি অ্যান্টিজেন দিয়ে দিলাম, তাহলে কি হবে? মিসম্যাচ হয়ে যাবে রক্তে। তাহলে আমি এ হয়ে যার শরীরে এ গ্রুপের রক্ত আছে তাকেই কেবলমাত্র দিতে পারি, নতুবা এ বি যে তাকে দিতে পারে, তার বি তার যেমন আছে থাকলে এ খানিকটা বেড়ে গেল, এটা হতে পারে। আমি যদি বি হই তাহলে বি গ্রুপের ব্যক্তিকে দিতে পারবো আর এ বি কে দিতে পারবো, হ্যাঁ কিনা? তাহলে দেওয়ার কাজ হয়ে গেল। আমি যদি এ হই নিতে পারবো, আমি ধরো অসুস্থ হয়ে গেলাম, আমি কার কাছ থেকে নেব? যে এ ব্যক্তি আছে তার কাছ থেকে আমি নিতে পারবো, তাহলে কি আর কারো কাছ থেকে নিতে পারবো না? অর্থাৎ বির কাছ থেকে তো নিতেই পারবো না, এ বির কাছ থেকে নিতে পারবো না। আরেকজন ব্যক্তি আছে, তাকে খোঁজ করলেও তার কাছ থেকে রক্ত নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে ও, কারণ তার তো কোনো অ্যান্টিজেনই নেই। অ্যান্টিজেন যদি না থাকে তাহলে ওই গ্রুপের রক্ত আমি নিতে পারি, হ্যাঁ কিনা? ওই গ্রুপের রক্ত আমি নিতে পারি, অর্থাৎ এ এর কাছ থেকে এবং ওর কাছ থেকে নিতে পারে, দিতে পারে এ কে এ বি কে। ভালো করে বুঝতে পেরেছো কি? বির ক্ষেত্রে অ্যান্টিজেন বি, তাহলে সে বি কে দিতে পারে বা এ বি কে দিতে পারে। নিতে পারে কার কাছ থেকে? বির কাছ থেকে নেবে আর ওর কাছ থেকে নেবে, বির কাছ থেকে নেবে, ওর কাছ থেকে নেবে। এবার চলো এবির কাছে যাই। এবি তাহলে কার কাছ থেকে নিতে পারবে? এর কাছ থেকেও নিচ্ছে, বির কাছ থেকেও নিচ্ছে। আচ্ছা, এবি ওর কাছ থেকে কি নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে, কারণ ওতে এও নাই বিও নাই, এও নাই বিও নাই। ও এ কেও দিতে পারবে, বি কেও দিতে পারবে, এ বি কেও দিতে পারবে। বোঝা গেল কি? আবার এবি, আমার যদি শরীরে এবি রক্ত থাকে, এবি গ্রুপের রক্ত, আমি এর কাছ থেকেও নিতে পারবো, বির কাছ থেকেও নিতে পারবো, ওর কাছ থেকেও নিতে পারবো, এর কাছ থেকেও নেবো, বির কাছ থেকেও নেবো, ওর কাছ থেকেও নেবো। কারণ এর থেকে আমি অ্যান্টিজেন এ পাবো, বির থেকে অ্যান্টিজেন বি পাবো, আর ওর থেকে কোনো অ্যান্টিজেনই পাবো না। তাহলে তিনটে গ্রুপের কাছ থেকেই আমি নিতে পারবো। যারা যারা এবি গ্রুপের রক্ত আছো তারা তারা সত্যিই ভাগ্যবান, কারণ তোমাদের কোনো সমস্যার ক্ষেত্রে তোমরা কিন্তু রক্তদাতার সংখ্যা প্রচুর পাবে। কিন্তু যদি এ হয়, পার্টিকুলার বি হয়, আবার যদি ও হয়ে যায়, পুরো সর্বনাশ করে। ও যদি হয়ে যায়, কারুর কাছ থেকেই নিতে পারবে না, কেবলমাত্র ওর ব্যক্তিই দিতে পারবে। ও সবাইকে দিতে পারবে, কিন্তু সবার কাছ থেকে নিতে পারবে না। কেবলমাত্র ও গ্রুপের রক্ত যার শরীরে আছে তারই কাছ থেকে নিতে পারবে। তাই জন্য ওকে বলা হয় সার্বিক দাতা, শুধু দিতেই পারে, কোনো অ্যান্টিজেন নেই,
তাই এ কেও দিচ্ছে, বি কেও দিচ্ছে, আর এ বি কেও দিচ্ছে। এ কেও দিচ্ছে, বি কেও দিচ্ছে, এ বি কেও দিচ্ছে। অ্যান্টিজেন তো কোনো নেই, কোনো গল্প নেই, কোয়াগুলেশনের কোনো গল্প নেই। বোঝা গেল? তাহলে ও হচ্ছে সার্বিক দাতা, অ্যান্টিজেন থাকে না, ফলে এ কেও দিতে পারে, বি কেও দিতে পারে, এ বি কেও দিতে পারে। হলো? অর্থাৎ ও বাকি তিনটে গ্রুপের রক্তের যে ব্যক্তি তাকে দিতে পারে। আবার এ বি দেখো সবার কাছ থেকে নিতে পারে। কেন? এবি, আমি যদি এবি হই, এও আমাকে দিতে পারবে, কারণ তার অ্যান্টিজেন আমার শরীরে আছে। বিও আমাকে দিতে পারবে, বির অ্যান্টিজেন শরীরে আমার আছে। ও তার কোনো অ্যান্টিজেন নেই, যত খুশি আমাকে দিয়ে যাও, ও সবাইকেই দিচ্ছে, তাহলে আমাকেও দেবে। তাহলে আমি কি হচ্ছে? সার্বিক গ্রহীতা। বোঝা গেল বিষয়টা? তাহলে এই চারটে গ্রুপের কথা আমাদের মাথায় রাখতে হবে। এ অ্যান্টিজেন এ থাকে, বি অ্যান্টিজেন বি, এ বি, আর ও গ্রুপের রক্ত। তাহলে আমাদেরকে কিন্তু মোদ্দা কথা এই জিনিসটা মাথায় রাখতে হইব, এই জিনিসটা মাথায় ভালো করে রাখতে হইব। এটা কিন্তু পরীক্ষায় আসবো, এই অংশটা। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে রক্তের গ্রুপ আমরা শিখে গেছি। ল্যান্ডস্টেনারকে ধন্যবাদ আমাদেরকে এই ধরনের একটা ইনফরমেশন দেওয়ার জন্য। নাহলে আমরা যাত্রার কাছ থেকে রক্ত নিয়ে সেই বাঁচার জায়গায় মরেই যাব। হ্যাঁ কি না? তোমরা জানাবে কার এ বি গ্রুপের রক্ত আছে, সত্যিই ভাগ্যবান, সবার কাছ থেকে সে নিতে পারে। আবার যার ও আছে সেও ভাগ্যবান, সে সবাইকে দান করে ভাগ্যবান, আর এ বি গ্রহণ করে ভাগ্যবান। ঠিক আছে? এইগুলো আমাদের রক্তের গ্রুপ। এরপর আসবো আমরা মানুষের সংবহন তন্ত্র। এটা কিসের ছবি দেখে বুঝতে পারছো কি? আমাদের বাম দিকের ছবি। বাম দিকে ফুসফুসের নিচে পাঁজরার মধ্যে অবস্থিত কি হচ্ছে? হৃৎপিণ্ড, মোস্ট ভাইটাল অর্গান অফ আওয়ার বডি। হৃৎপিণ্ড যদি ছন্দময়তা বন্ধ করে দেয়, চলাচল বন্ধ করে দেয়, কেল্লা ফতে। চলো তাহলে দেখো আমাদের মানুষের সংবহন তন্ত্রের ক্ষেত্রে উপাদানগুলো কি রয়েছে? ধমনী রয়েছে, শিরা রয়েছে, আর হৃৎপিণ্ড রয়েছে, রক্ত জালকও রয়েছে। রক্ত জালক হচ্ছে ফুসফুসের চারিদিকে ছড়িয়ে থাকে, অসংখ্য সরু সরু নালীর মতো করে রক্ত জাল ছড়িয়ে থাকে। বাদ বাকি মোটা মোটা অংশের ভেতর দিয়ে কি হচ্ছে? রক্ত প্রবাহিত হচ্ছে। আমরা যে এখান থেকে দেখি, হাতের এই অংশে দেখি রক্ত চলাচল করছে, ধমনী, শিরা, মোটা মোটা যে অংশ। তাহলে একটা হচ্ছে ধমনী, ধমনীর মধ্য দিয়ে কিন্তু বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেন যুক্ত রক্তকে আমরা বলি বিশুদ্ধ রক্ত। কি বলি? অক্সিজেন যুক্ত রক্তকেই আমরা বলি বিশুদ্ধ রক্ত। কি বলবো? অক্সিজেন যুক্ত রক্ত, দ্যাট ইজ বিশুদ্ধ রক্ত। কোন উপাদানের মধ্যে দিয়ে যাচ্ছে? কোন রক্তবাহের মধ্যে দিয়ে যাচ্ছে? রক্তবাহকে ইংরেজিতে বলা হয় ভেসেল। তো কোন ভেসেলের মধ্যে দিয়ে যাচ্ছে? ধমনী। তাহলে সব ধমনী কি বিশুদ্ধ রক্ত যায়, বা সব ধমনীর মধ্যে দিয়ে কি বিশুদ্ধ রক্ত যায়? না, একটা করে ফ্যাংড়া বায়োলজিতে আছেই। বায়োলজি কেন, সায়েন্সে সর্বদাই ফ্যাংড়া থাকে। সেই ফ্যাংড়া গুলোই আবার পরীক্ষায় আসে। ধমনীর মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্ত যাচ্ছে, একটি মাত্র ধমনী আছে যে ধমনীর মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্ত যাচ্ছে না, দূষিত রক্ত যাচ্ছে। সেই ব্যতিক্রমটাই আমাদের পরীক্ষায় পড়ে, ফুসফুসীয় ধমনী। সেই ব্যতিক্রমটাই পরীক্ষায় পড়ে, ফুসফুসীয় ধমনী। নিম্নোক্ত কোন রক্তবাহটি দূষিত রক্ত পরিবহন করে? সেখানে শিরা দিল না। নিম্নোক্ত কোন ধমনী দূষিত রক্ত পরিবাহিত করে? উত্তর হবে ফুসফুসীয় ধমনী। জেনারেলি ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত পরিবহন করে। আবার একটা ফেরেং আছে, কিরকম? শিরা তাহলে দূষিত রক্ত বহন করে। এমন একটা শিরা আছে যে আবার বিশুদ্ধ রক্ত বহন করে, তাকে বলা হয় ফুসফুসীয় শিরা। এই দুটো কথা আমাদের মাথায় রাখতে হবে। ধমনী বিশুদ্ধ রক্ত, শিরা দূষিত রক্ত। কিন্তু ধমনী, এমন একটা ধমনী আছে যেটা দূষিত রক্ত বহন করে, এমন একটা শিরা আছে যেটা আবার বিশুদ্ধ রক্ত বহন করে। এই দুটো তোমাদেরকে মাথায় রাখতে হবে। রক্তজাল একস্তর বিশিষ্ট রক্তবাহ, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আরো, এগুলো একটু মোটা মোটা, ধমনী শিরা একটু মোটা মোটা। সেখান থেকে যখন আরো জালকের মতো বিস্তৃত হচ্ছে তখনই তাকে বলা হচ্ছে রক্তজালক। এরপরে যে অংশটা আসছে সেটাই আমাদের হৃৎপিণ্ড বা হার্ট।
যার চিহ্নটা আমরা সচরাচর ওই সময় যখন স্কুলে পড়তাম একটু বেশি বেশি করে আঁকতাম, তাই না? এই হার্টের ছবি বা হৃৎপিণ্ডের ছবি আমরা একটু বেশি বেশি করে আঁকি। পেশিযুক্ত অঙ্গ, পেশি থাকে প্রচন্ড। হৃৎপিণ্ডের ছন্দময়তার জন্য পেশি থাকে। আমরা জেনারেলি এই যে হৃৎপিণ্ডের পেশি ইনভলেন্টারি, মানে আমরা হচ্ছে একে এই পেশিকে আমাদের নিজের তত্ত্বাবধানে বা নিয়ন্ত্রণে তাই কিন্তু পরিচালনা করতে পারবো না। বোঝা গেল? এই যে হৃৎপিণ্ডের যে পেশি, এই হৃৎপিণ্ডের পেশি আপনা হতেই নিজেকে পরিচালিত করে। স্বয়ংক্রিয় পেশি বলছি আমরা, স্বয়ংক্রিয় পেশি আমাদের দ্বারা কিন্তু পরিচালিত হয় না। আমরা একে চাইলে বন্ধও করতে পারবো না, আবার স্টার্ট করতেও পারবো না, এ নিজের মতো করে চলে। এটা হচ্ছে 4 প্রকোষ্ঠযুক্ত। 4 প্রকোষ্ঠযুক্ত, দুটো উপরের প্রকোষ্ঠ, দুটো নিচের প্রকোষ্ঠ। আমি আবার বোঝাবো, ছবি পরের স্লাইডে বোঝাবো। 4 প্রকোষ্ঠযুক্ত, উপরে থাকে অলিন্দ, নিচে থাকে নিলয়। উপরে থাকে অলিন্দ, নিচে থাকে নিলয়। অলিন্দ রক্তকে কালেক্ট করে, আর নিলয় রক্তকে পুশ করে বা প্রেরণ করে। রক্ত গ্রহণকারী প্রকোষ্ঠ হচ্ছে অলিন্দ, যেটা বাম অলিন্দ ডান অলিন্দ নামে পরিচিত। বাম অলিন্দ আর ডান অলিন্দ। আর রক্ত প্রেরণকারী প্রকোষ্ঠ, সেটাকে আমরা বলছি নিলয়, সেটাও বাম ডানে বিভক্ত। অলিন্দ অপেক্ষা নিলয়ের আয়তন বেশি। বেশি কেন? কারণ অনেকটা রক্ত কালেক্ট করার পর তারপরে পাম্প করে শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। অলিন্দ এবং নিলয়ের মাঝখানে কপাটিকা থাকে। অলিন্দ এবং নিলয়ের মাঝখানে কপাটিকা থাকে। কেন থাকে? ছবি দেখলে আমরা বুঝতে পারবো। এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের ছবি। আশা করি তোমরা প্রত্যেকেই সুন্দরভাবে দেখতে পাচ্ছ। দেখো এইখানে তোমরা দেখো, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিতে এই দেখো উপরে একটা প্রকোষ্ঠ আছে, উপরে একটা প্রকোষ্ঠ আছে, এই অংশে উপরে একটা প্রকোষ্ঠ, ডান দিকে উপরে একটা প্রকোষ্ঠ, এই যে ডান দিকে উপরে একটা প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠটাকে বলা হয়, সরি এটা কিন্তু আমরা যদি দেখি আমাদের হৃৎপিণ্ডে যদি এটা হয়, তাহলে এই পাশের প্রকোষ্ঠটা ওই দিকেরটা, এটা হচ্ছে বাম প্রকোষ্ঠ। এটা বাম অলিন্দ, এটা বাম ডান অলিন্দ, আর এটা বাম নিলয়, এটা ডান। বোঝা গেছে বিষয়টা? আবার বলছি, দেখো এই যে অংশটা, এই যে অংশটা, এটাকে আমরা বলছি বাম অলিন্দ, রক্ত গ্রহণ করছে। এটাকে আমরা বলছি ডান অলিন্দ। কি বলা হয়? ডান অলিন্দ। আবার নিচে যে অংশটা আমরা দেখছি, এটাকে বলা হয় বাম নিলয়। কি বলা হয়? বাম নিলয়। কি বলা হয়? বাম নিলয়। আর এটাকে আমরা বলি ডান নিলয়, ডান নিলয়, ডান নিলয়, ডান নিলয়। তাহলে উপরে দুটো অলিন্দ, নিচে দুটো নিলয়। উপরে দুটো অলিন্দ, নিচে দুটো নিলয়। এটা তাহলে বাম, এটা ডান, এটা বাম, এটা ডান। এটা বাম অলিন্দ, এটা ডান অলিন্দ, এটা বাম নিলয়, এটা ডান নিলয়। এইবার দেখো, তাহলে দেখো এই যে বিভিন্ন ধরনের এই যে রক্ত বাহগুলো যুক্ত আছে, একটা দেখো অলিন্দে এসে পড়ছে, আবার অলিন্দ থেকে বেরিয়ে যাচ্ছে। আবার দেখো এখান থেকে ঢুকছে, এখান থেকে ঢুকছে, বুঝতে পারছো কি? এই জায়গা থেকে ঢুকছে। কোথায় ঢুকছে? ডান অলিন্দে ঢুকছে, দিয়ে কোথায় যাচ্ছে? ডান নিলয়ে যাচ্ছে, দিয়ে এইখান থেকে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? এইখান থেকে বেরিয়ে যাচ্ছে। বুঝা গেল? এই যে অংশটা পালমোনারি আর্টারি থেকে বেরিয়ে যাচ্ছে। আবার এই অলিন্দে, বাম অলিন্দে যেটা আসছে, সেটা আবার বাম নিলয়ে প্রবেশ করছে, দিয়ে এইটা হয়ে, এই অংশ হয়ে এইটা দিয়ে আওয়াটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারছো কি ছবিটা? তাহলে দেখো আসছে প্রকোষ্ঠ দিয়ে, যাচ্ছেও প্রকোষ্ঠ দিয়ে। তাহলে এইরকম অবস্থাতে যদি ধরো এই পাশের রাস্তা নিলয়ে খুলছে, আবার নিলয় থেকে যাওয়ার রাস্তাও খুলেছে, আসার একটা রাস্তা আছে, যাওয়ার একটা রাস্তা আছে। তোমরা ধরো এইরকম একটা জায়গা, ভালো করে বোঝো, ভালো করে বুঝলে অসুবিধা হবে না। ধরো এই একটা প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠে এইখান থেকে একটা নালী ঢুকেছে, এটা থেকে কি আসছে? রক্ত আসছে। আবার ধরো এই রক্ত বেরিয়ে যাচ্ছে এইরকম একটা প্রকোষ্ঠ থেকে, এইখানে একটা নালী আছে, প্রকোষ্ঠ থেকে বেরিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে কি? এই অংশ থেকে ঢুকছে, এই অংশ থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা অলিন্দ, এটা নিলয়। একটা দিকের কথা যদি ভাবি, এটা অলিন্দ, এটা নিলয়। অলিন্দ থেকে রক্ত আসছে, নিলয় হয়ে আবার অলিন্দের উপর দিয়ে, অলিন্দের উপর দিয়ে একটা শিরা বা ধমনীর মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে।
তাহলে এই যে নিলয়, এটা যদি নিলয় হয়, এইটা যদি নিলয় হয় আর এই উপরে যদি অলিন্দ হয়, তাহলে যখন এখানে রক্তটা ঢুকে যাচ্ছে, কি ঢুকে যাচ্ছে, রক্তটা যখন ঢুকে যাচ্ছে, বেরোনোর সময় কি হচ্ছে, যখন বেরোবে বা এখানে যখন পাম্প দেওয়া হবে, কোথায়, এই অংশে যখন পাম্প দেওয়া হবে, জোরে পাম্প দেওয়া হবে, জোরে যখন আমরা পাম্প দেব, তখন কি এই নালী দিয়েও বেরিয়ে যেতে পারে, আবার এই নালী দিয়েও বেরিয়ে যেতে পারে, হ্যাঁ কি না, ভালো করে বোঝো। যখন এখানে রক্তটা চলে এলো, অলিন্দ দিয়ে রক্তটা চলে এলো, তারপরে তো সে সিস্টল, মানে এটা কি ডায়াস্টল হয়েছিল, প্রসারিত হয়েছে, আর ওখান থেকে রক্ত চলে আসছে কোথায়, নিলয়ে। এবার নিলয় কি করবে, চাপ দেবে, কি দেবে, চাপ দেবে। সেই চাপ যখন দেবে তখন এই নালী দিয়েও বাইরে বেরিয়ে যেতে পারে, আবার এই নালী দিয়েও বাইরে বেরিয়ে যেতে পারে, হ্যাঁ কি না। তাহলে যখন চাপ দেবে, তাহলে এখানে একটা ঢাকনা থাকতে হবে না, এই ঢাকনাটা বন্ধ হয়ে যাবে, তখন এই ঢাকনাটা খুলে যাবে। এখানে যদি ঢাকনা নাও থাকে, যখন আসছে এটা দিয়ে তো আর আসবে না, তাহলে এটা দিয়ে ভর্তি হচ্ছে, এই পাইপ দিয়ে ভর্তি হচ্ছে, তাহলে দুটো পাইপের মুখ এখানে আছে, তাহলে বেরোনোর সময় দুটো পাইপে ঢুকে যাওয়ার সমস্যা আছে, তাহলে এই পাইপটাকে যেটা দিয়ে আসছে ওই পাইপটাকে বন্ধ করতে হবে। তো এই জন্য এখানে বন্ধ করার জন্য যে অংশটা থাকে তাকেই বলা হয় বিজ্ঞানের ভাষায় কপাটিকা, বোঝা গেল, তাকেই বলা হয় কপাটিকা। কি বলা হয়, কপাটিকা, কপাটিকা বলা হয়। এই কপাটিকা দিয়ে কি হয়, এই যে নালীটা এটা বন্ধ হয়ে যায়, আর এ তখন জোরে চাপ দেয়, 120 mm এইচজিতে চাপ দিল, পুরো রক্ত সারা শরীরে চলে গেল। বোঝা গেছে কি বিষয়টা। তাহলে একই ঘটনা যখন এদিকে ঘটছে, তাহলে ডান দিকেও একই ঘটনা ঘটছে। এবার কোশ্চেন পড়ে যে বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকাটা থাকে তার নাম কি, আবার ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে যেটা থাকে তার নাম কি, বলে দিচ্ছিলাম। বাম অলিন্দ এবং বাম নিলয়, বাম অলিন্দ বাম নিলয় যদি হয়, তাহলে তার কপাটিকাকে আমরা কি বলবো, বাইকাস্পিড। বামের সঙ্গে ব ব মিল আছে, বাইকাস্পিড, দ্বিপত্রী, দুটো পাতা। ডান অলিন্দ ডান নিলয় যদি হয়, তখন তাকে আমরা বলছি ট্রাইকাস্পিড, ট্রাইকাস্পিড। বোঝা গেল, এই কপাটিকা দুটো থাকে। বোঝা গেল না যায়নি, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। তোমরা অনেকে জানাচ্ছ, অনেকে জানাচ্ছ না, ভিডিও অনেকে দেখছো কিন্তু জানাচ্ছ না তোমাদের কেমন লাগছে বা কি বৃত্তান্ত। যদি তোমাদের অসুবিধে হয়, মনে হয়, তোমরা আমাকে জানাবে যে দাদা এই জায়গায় অসুবিধে হচ্ছে, আমি চাইবো সেই জায়গাটা আবার সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করব যদি বুঝতে কোনো সমস্যা হয়। এরপরে দেখো, একজন স্বাভাবিক মানুষের বা সুস্থ মানুষের হৃদস্পন্দনের হার কত হওয়া উচিত? একজন স্বাভাবিক মানুষের হৃদস্পন্দনের হার কত হওয়া উচিত? মিনিটে 72 থেকে 80 বার। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 72 থেকে 80 বার। কতবার? 72 থেকে 80 বার কিন্তু আমাদের হৃদস্পন্দনের হার। হৃদস্পন্দন অর্থাৎ এই যে সিস্টল ডায়াস্টল হচ্ছে, এটা হচ্ছে হৃদস্পন্দনের হার। এই হারটা কত? 72 থেকে 80 বার সিস্টল ডায়াস্টল হচ্ছে, 72 থেকে 80 বার। ঠিক আছে। হৃদপিণ্ডের শব্দ শোনার জন্য কি, হৃদপিণ্ডের শব্দ শোনার জন্য ডাক্তাররা কি ব্যবহার করে বলতো? হৃদপিণ্ডের শব্দ শোনার জন্য ডাক্তাররা কি ব্যবহার করে কেউ জানো কি? হৃদপিণ্ডের শব্দ শুনতে গেলে হৃদপিণ্ডের মধ্যে একটা ধুক 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 করে আওয়াজ হয়, সেটার প্রপার আওয়াজটা শুনতে গেলে আমরা ডাক্তার কি ব্যবহার করে? স্টেথোস্কোপ ব্যবহার করে। কি ব্যবহার করে? স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ কি কাজের জন্য ব্যবহার করা হয়? হৃদপিণ্ডের যে হার্টবিট সেটা শোনার জন্য ব্যবহৃত হয়। এরপরে একটা ভাইটাল কোশ্চেন আছে, আমি লাল দিয়ে দাগিয়ে দিচ্ছি একদম। হৃদপিণ্ডের আবরণীকে কি বলা হয়? হৃদপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম বলা হয় হৃদপিণ্ডের আবরণীকে, দ্বিস্তর বিশিষ্ট। রক্তের যে চাপ, আমরা যে ব্লাড প্রেসার মেজার করি কিসের সাহায্যে? স্ফিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। স্ফিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। সব থেকে বড় ধমনী কি? সব থেকে বড় ধমনী হচ্ছে অ্যাওর্টা, মহাধমনী। সব থেকে বড় শিরা হচ্ছে ভেনা কোভা, বা যেটাকে আমরা বলছি ফুসফুসীয় শিরা। এই ভেনা কোভা দু প্রকার, একটাকে বলা হয় সুপিরিয়র ভেনা কোভা। কি বলা হয়? সুপিরিয়র
সুপিরিয়র, একটা বলা হয় ইনফিরিয়র। ইনফেরিয়র 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 সুপিরিয়র ভেনা কভা আর হচ্ছে ইনফেরিয়র ভেনা কভা, বা ঊর্ধ্ব ফুসফুসীয় শিরা আর নিম্ন ফুসফুসীয় শিরা। মানুষের দেহে রক্তের পরিমাণ কত থাকে? সরি, এটা পুরুষ দেহে থাকে প্রায় 5 থেকে 6 লিটার। 5 থেকে 6 লিটার। একটা স্বাভাবিক সুস্থ ওজন সম্পন্ন একজন ব্যক্তির শরীরে পুরুষ দেহে 5 থেকে 6 লিটার থাকে, আর স্ত্রী দেহে তার থেকে 500 ml এর মতো কম থাকে, 4.5 লিটার থেকে 5.5 লিটার পর্যন্ত থাকতে পারে। রক্তের পিএইচ কত? তোমাদেরকে আগের দিন বলেছিলাম, পিএইচ এর ফুল ফর্ম বলেছিলাম পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। আমি তোমাদেরকে পিএইচ এর একটা স্কেল বলেছিলাম, 7 হচ্ছে নিউট্রাল, 7 থেকে এদিকে গেলে 14 পর্যন্ত এটাকে বলা হয় ক্ষার অর্থাৎ বেস বলা হয়, যেটা কষা, আর এদিকে গেলে সেটাকে বলা হচ্ছে অ্যাসিড। কি বলা হয়? অ্যাসিড। কি বলা হয়? অ্যাসিড। 0 পর্যন্ত গেলে তাহলে এর মান 7.35 থেকে 7.45। তাহলে এটা কি হবে? অ্যাসিডিক হবে না ক্ষারীয় হবে? অ্যাসিডিক হবে না ক্ষারীয় হবে? সামান্য ক্ষারীয় প্রকৃতির, সামান্য ক্ষারীয় প্রকৃতির, কষাটে প্রকৃতির। মানব দেহের ওজনে কত শতাংশ রক্ত থাকে? প্রায় 6 থেকে 8% রক্ত থাকে মানব দেহে, যা ওজন তার 6 থেকে 8% রক্ত থাকে। যদি কারোর ওজন 80 কেজি হয় তাহলে তার 6% মানে কত হবে? 8 6 48 হয়, 5 লিটারের কাছাকাছি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল সার্কুলেটরি সিস্টেম অফ হিউম্যান অ্যাজ ওয়েল অ্যাজ প্ল্যান্ট। অর্থাৎ পুরো জীবদেহের কথা জানলাম। একটু রিক্যাপিচুলেট করে নিই। উদ্ভিদ দেহে জল হচ্ছে সংবহনের মাধ্যম। সেই জল খাদ্যরসকে পাতা থেকে উদ্ভিদের সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে, আর সেই জল মূলরম থেকে জল আর জলে দ্রবীভূত খনিজ লবণ নিয়ে যাচ্ছে। এই নিয়ে যাওয়ার ক্ষেত্রে জল তো মাধ্যম, এই জলটাকে কে নিয়ে যাচ্ছে? জাইলেম কলা। জাইলেম বেসিক্যালি মৃত কলা, তার একটি মাত্র উপাদান আছে জাইলেম প্যারেনকাইমা, যে হচ্ছে সজীব। ফ্লোয়েম কি করছে? এই যে খাদ্যরস তৈরি হচ্ছে পাতায়, তাকে নিয়ে উদ্ভিদের সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে। ফ্লোয়েম বেসিক্যালি সজীব, তার একটাই উপাদান ফ্লোয়েম তন্তু, সেটা হচ্ছে মৃত। বুঝে গেল? এই হচ্ছে উদ্ভিদ দেহে সংবহন। উদ্ভিদে আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন বলি, যার জন্য কি হয়? পাতায় একটা ঊর্ধ্বমুখী টান তৈরি হয়, সেই টানের কারণে মূলরম জল শোষণ করে। এটাও কিন্তু পরীক্ষাতে আসে যে নিম্নোক্ত কোন কারণের জন্য উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে? নিম্নোক্ত কোন কারণের জন্য উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে? উত্তর হবে বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। বাষ্পমোচন হলেই তবে উদ্ভিদ দেহে একটা টান হয়, ঊর্ধ্বমুখী টান হয়, তার কারণেই মূলরম জল শোষণ করে হুড়হুড় করে। এরপর আমরা দেখলাম প্রাণী দেহে, নিম্ন প্রাণীর দেহে জল মাধ্যম হিসেবে কাজ করে, আর উচ্চ শ্রেণীর ক্ষেত্রে রক্ত মাধ্যম হিসেবে কাজ করে। রক্তের কথা আমরা জানলাম, রক্তকে আমরা বলছি তরল যোগ কলা। কি বলছি? তরল যোগ কলা, লিকুইড কানেকটিভ টিস্যু, তরল যোগ কলা বলা হচ্ছে। এই রক্তের ক্ষেত্রে আমরা দেখলাম পিএইচ কত? ক্ষারীয় প্রকৃতির হয়, 7.35 থেকে 7.45 পর্যন্ত হতে পারে রক্ত। এরপরে আমরা কি দেখলাম? রক্তের দুটো উপাদান রয়েছে, রক্ত কণিকা রয়েছে আর রক্ত রস বা প্লাজমা রয়েছে। রক্ত কণিকার মধ্যে 3টে জিনিস দেখলাম, একটাকে বলা হচ্ছে আরবিসি, একটাকে বলা হচ্ছে ডব্লিউবিসি, একটাকে বলা হচ্ছে প্লেটলেটস। আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত থাকে, দেহের অ্যাসিডিক বেসিক এই নেচারটাকে ব্যালেন্স করে। আর ডব্লিউবিসি কি করে? ডব্লিউবিসি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। অনুচক্রিকা কি করে? আমাদের শরীরে থ্রম্বোসিসের কাজ করে বা আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সহযোগিতা করে। বোঝা গেল বিষয়টা? শ্বেত রক্তকণিকাকে আবার দুটো ভাগে ভাগ করেছিলাম, দানাদার অদানাদার। দানাদারে বলেছিলাম নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, আর অদানাদার বলছিলাম মনোসাইট আর লিম্ফোসাইট। এরা প্রত্যেকেই বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার কাজে যুক্ত। বোঝা গেল? রক্তের গ্রুপের ক্ষেত্রে আমরা দেখলাম রক্ততঞ্চন দেখেছি। রক্ততঞ্চন শরীরের বাইরে ঘটছে, কিন্তু রক্ত বাহর মধ্যে তঞ্চিত হয় না কেন? ডিউ টু দ্য প্রেজেন্স অফ হেপারিন। রক্ত বাহর অন্তর্গাত্র থেকে হেপারিন নিঃসৃত হয়, যার কারণে রক্ত বাহর মধ্যে তঞ্চিত হয় না। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে রক্তের গ্রুপ। রক্তের 4টা গ্রুপ, এ বি এবং ও। এ বি
এবি ও। তাহলে এখানে সার্বিক দাতাকে ও, যার অ্যান্টিজেন কিছু নেই, আর সার্বিক গ্রহীতাকে এবি, সে এর কাছ থেকেও নিতে পারে, বির কাছ থেকে নিতে পারে, ওর কাছ থেকেও নিতে পারে। আবিষ্কার করেছে কে? বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার এবং ওইনার। বোঝা গেল? তাহলে এই জায়গাটা হলো। এরপর আমাদের মানবদেহের সংবহনতন্ত্র যেটা দেখলাম সেটা হচ্ছে ধমনী। উপাদানগুলো ধমনী, শিরা, রক্তজালক আর হচ্ছে হৃৎপিণ্ড। ধমনী কি করে? বিশুদ্ধ রক্ত পরিবহন করে, ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী যে দূষিত রক্ত বহন করে, আর শিরা যে দূষিত রক্ত বহন করে, ব্যতিক্রম ফুসফুসের শিরা, সে একমাত্র শিরা যে কিনা বিশুদ্ধ রক্ত বা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। বোঝা গেল? হৃৎপিণ্ড পেলাম। হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ, পেশিযুক্ত অংশ। এতে যে পেশিটা উপস্থিত থাকে সে পেশিটাকে আমরা স্বয়ংক্রিয় পেশি বলা হচ্ছে বা অনৈচ্ছিক পেশি বলা হচ্ছে। আমরা নিজের ইচ্ছার মতো করে তাকে পরিচালনা করতে পারবো না। হৃৎপিণ্ডের যে আবরণ তাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম, দ্বিস্তর বিশিষ্ট আবরণ। হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ, উপরের দুটো রয়েছে অলিন্দ, নিচে রয়েছে নিলয়। বুঝে গেল? বাম দিকেরটা, বাম আর ডানে দুটো ভাগে বিভক্ত, সেটা অলিন্দ নিলয় যেই হোক, দুটো প্রকোষ্ঠে বিভক্ত, টোটাল 4টে প্রকোষ্ঠ থাকে। আর যেটা আমরা দেখলাম কি, হৃৎপিণ্ডের যে হার্ট রেট বলা হচ্ছে, হার্ট রেট মিনিটে 72 থেকে 80 বার পাম্প করতে পারে। হৃৎপিণ্ডের যে ছন্দময়তা সেটাকে একটাকে বলা হচ্ছে সিস্টোল বা সংকোচন, আর একটাকে ডায়াস্টোল বা প্রসারণ বলা হচ্ছে। ডায়াস্টোল 80 mmHg আর সংকোচন 120 mmHg, অর্থাৎ ব্লাড যে প্রেসার সেটা 120 mm/80 mm হচ্ছে নর্মাল। বোঝা গেল? এই হচ্ছে টোটাল সংবহনের ইনফরমেশন, সংবহন তন্ত্রের ইনফরমেশন, কমপ্লিট ইনফরমেশন। এর বাইরে আশা করি সংবহন থেকে আর কিছু পড়ার দরকার হবে না। ওকে, তাহলে মোটামুটি সবাই মন দিয়ে ক্লাস করছো, এভাবেই ক্লাস করতে থাকো, ধৈর্য ধরো, সব ক্লাস শেষ হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রশ্ন আলোচনা আমরা শুরু করে দিচ্ছি। কে কতগুলো পারো সেগুলো করবে। আমি লাইভে করার চেষ্টা করব। একটু আমাদের টেকনিক্যাল ফল্ট রয়েছে, যার কারণে লাইভটা করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তার কারণ বেসিক্যালি একটা ইনভার্টার যেটা রয়েছে, ইনভার্টার কারেন্ট চলে গেলে দুম করে বোর্ড অফ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে একটু ইলেকট্রিশিয়ান দিয়ে দেখিয়ে তারপর আমরা লাইভে যাওয়ার চেষ্টা করব এবং প্রচুর হিউজ কোশ্চেন্স হবে। তোমরা একটু ধৈর্য ধরে বিশ্বাস ভরসা রেখে চলো। যেদিন পরীক্ষা হবে তার আগে কমপ্লিট করিয়ে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার। বিগত বছরগুলোতে যা যা কোশ্চেন পড়েছে তার সলিউশন আমরা করব। প্রচুর সাজেস্টিভ কোশ্চেন করব, সেট 1 সেট 2 সেট 3 করে করে প্রচুর সাজেস্টিভ কোশ্চেন করব। তার সঙ্গে সঙ্গে পরীক্ষার আগে আগে একদম ম্যারাথন হিসাবে পুরো সাবজেক্ট, জিওগ্রাফি কমপ্লিট ম্যারাথন, হিস্ট্রি কমপ্লিট ম্যারাথন, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কমপ্লিট ম্যারাথন আমি তোমাদেরকে করাবো। জিকে জিএসে তোমাদের কোনো অসুবিধা রাখবো না, কোনো অসুবিধা হবে না। এইটুকু ভরসা বিশ্বাস তোমরা রেখে ক্লাসগুলো প্রতিদিন করো, প্রতিনিয়ত করো, দেখবে তোমাদের কতটা উপকার হচ্ছে। ঠিক আছে? এই ভরসা তোমরা আমার উপর রাখতে পারো। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। জয় হিন্দ।